ওই মার্কশিট পূরণের নিয়মাবলী। 2 নম্বরে আছে এমসিকিউ প্রশ্ন উত্তর করার কিছু কৌশল। এবং 3 নম্বর আজকের এজেন্ডা বা আলোচনার বিষয় টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ 100টা প্রশ্ন উত্তর করার জন্য আপনি যে মাত্র 60 মিনিট সময় পাবেন, তার মধ্যে আবার কিছু কিছু সময় লস চলে যায়, সবকিছু মিলে আপনাকে একটা টাইট শিডিউল বা টাইম এর মধ্যে দিয়ে যেতে হয়, একটা ভালোই মানসিক চাপ চলে আসে। তো সেগুলো বিষয়ে একটু আলোচনা করে নিই এই অংশে। আলোচনা করার পরে আবার আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বে। এই অংশটুকু রেকর্ড হচ্ছে, এই অংশটুকুর ইউটিউব ভিডিও আপনারা সবাই পাবেন। আসন্ন যে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট এনরোলমেন্ট এক্সামিনেশন 2025 আর মাত্র 8-9 দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। 8 দিন পরে আগামী কালকে আমার মডেল টেস্ট শুরু হয়ে যাচ্ছে। তো আমার যে মডেল টেস্ট, সেটা দেওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে সেটা আগে প্রথমে বলে নিই। তারপরে বার কাউন্সিলের যে ওইমার, সেটা কেমন হবে সেটা বিষয়ে একটু আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আগামীকালকে যে আমার মডেল টেস্ট 1 হবে এবং মডেল টেস্ট 2, 3, 4, 5, 6, এই 6টা মডেল টেস্ট অনলাইন এবং অফলাইন মিলে হবে। তো এই অনলাইন অফলাইন এই মডেল টেস্ট গুলো দেওয়ার সময় আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না সেটা একটু আলোচনা করে নিই সংক্ষেপে। যেহেতু মডেল টেস্ট হবে, ক্লাস টেস্ট হলে এখানে বক্সে ক্লাস টেস্ট সংখ্যা কত নম্বর সেটা উল্লেখ করতে হতো। মডেল টেস্ট যেহেতু, এখানে মডেল টেস্ট, এই যে এখানে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আপনাকে কি লিখতে হবে? 0, 1 বা 1 লিখতে হবে। সাধারণত আমি যদি মডেল টেস্ট 1 লিখি, তাহলে আপনারা এখানে যেহেতু ইংরেজিতে আছে 1 বা 0, 1, 0, 2, 0, 3 এভাবে আপনারা লিখবেন। তারপরে কত তারিখে মডেল টেস্টটা দিচ্ছেন? 17 তারিখে, তখন লিখবেন 17/4/2025 তারিখ লিখতে হবে। তাহলে প্রথম লাইনে আপনাকে কি লিখতে হবে? মডেল টেস্ট নাম্বার এবং তারিখ। এবার দ্বিতীয় লাইনে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর। আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থাকে। তো আমি কোনো আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিইনি। যারা যারা প্রবেশপত্র সংগ্রহ করেছেন, সম্ভব হলে আপনাদের প্রবেশপত্রে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা আপনি এখানে লিখার অভ্যাস করেন। বার কাউন্সিলের পরীক্ষায় যদি প্রবেশপত্রে মানে ওই মার্কশিটে রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হয়, তাহলে আপনার এটা প্র্যাকটিস হয়ে গেল, সুবিধা হবে। তারপরে আপনার নামটি ইংরেজিতে লিখুন। ইংরেজিতে ব্লক লেটারে লিখবেন। ব্লক লেটার বলতে সবগুলো বড় হাতের অক্ষর ব্যবহার করবেন। যেমন এই যে বাংলাদেশ বার কাউন্সিল, এই লাইনটা যে লিখেছি আমি, বাংলাদেশ বার কাউন্সিল, এগুলো ব্লক লেটারে লেখা, অর্থাৎ সবগুলোই বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে সবগুলো। তারপরে এখানে ফাদার্স নেম, ফাদার্স নেমের অপশনটা রেখেছি, আপনাদের ইচ্ছে হলে দিবেন, না হলে না। বার কাউন্সিলের পরীক্ষায় ফাদার্স নেম যদি আসে অপশন, আপনারা দিতে হবে অবশ্যই, বাধ্যতামূলক। আর যদি না আসে তো দেওয়ার সুযোগ নেই। এরপরে সিগনেচার অফ দা এক্সামিনি। সিগনেচার অফ দা এক্সামিনি বলতে আপনি নিজেই এখানে আপনার সিগনেচার দিতে হবে। মনে করে আপনি ফর্ম ফিল আপের সময় যে সিগনেচারটা দিয়েছেন বা ইন্টিমেশনের সময় যে সিগনেচার দিয়েছেন রেজিস্ট্রেশনে, ওই সিগনেচারটা এখানে আপনি দিবেন। আমার এই ওএমআর শিটেও দিবেন এবং বার কাউন্সিলের পরীক্ষারও ওএমআর শিটে দিবেন, যেন আপনার প্র্যাকটিসটা থাকে, ভুল না হয়। তারপরে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, মানে পরীক্ষকের যে সিগনেচার, এখানে আপনি টাচ করবেন না, পরীক্ষককে সিগনেচার করতে হবে। আমার ওএমআর শিটে এখানে রেখেছি, যেন আপনার ভুল ক্রমে এখানে সিগনেচার না করেন। যদি ভুল ক্রমে কেউ ইনভিজিলেটরের উপরে সিগনেচার করে ফেলেন, আমি তার পরীক্ষার খাতা দেখবো না, মানে ওই মার্কশিট আমি দেখবো না, রিজেক্ট করে দিব, বাতিল করে দিব। রেজিস্ট্রেশন নাম্বার লেখাটা অপশনাল, লিখতে পারেন না লিখতে পারেন। নাম লেখাটা কম্পালসারি লিখতেই হবে। মডেল টেস্ট নাম্বার, তারিখ লেখা বাধ্যতামূলক লিখতেই হবে, না হলে আমি ওই মার্কশিট বাতিল করে দিব। এরপরে আসি হচ্ছে রোল নম্বর। রোল নম্বর আপনাদের, আমার দেওয়া যে রোল নম্বর, এই রোল নম্বরটা আপনারা ব্যবহার করবেন। আমার দেওয়া যে রোল নম্বর, এই রোল নম্বরটা ব্যবহার করে আপনারা উপরে সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5, 5টা ডিজিটের সংখ্যা দিয়েছি, পূরণ করবেন। পূরণ করার পরে আপনারা কি করবেন? এই সংশ্লিষ্ট, যদি কারো শূন্য দিয়ে শুরু হয় তাহলে প্রথমে শূন্য লিখলেন, তারপরে শূন্য বৃত্ত পূরণ করলেন। তারপরে যদি 7 থাকে তাহলে এখানে 7 লিখলেন, নিচে এসে এখানে 7 আপনি বৃত্ত পূরণ করলেন। এইভাবে আপনার প্রতিটা প্রপারলি তার রোল নম্বরের উপরে যে বক্স আছে, বক্সে আপনাকে লিখতে হবে ইংরেজিতে, এবং বৃত্তগুলো আপনাকে কি করতে হবে? ইংরেজিতে পূরণ করতে হবে। এরপরে সেট কোড। সেট কোড এখন আর পূরণ করার দরকার হয় না নতুন নিয়মে। মানে গত 23 সালে যে সিস্টেমে পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু সেট কোড পূরণের অপশন ছিল না। তবে যদি আগের ভার্সনে চলে যাই ওই মার্কশিট,
তাহলে সেট কোড থাকবে। সেট কোড থাকলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এই সেট কোডটা আপনাকে ফাঁকা রাখতে হবে। যখন প্রশ্নপত্র পাবেন তখন এখানে সেট কোড পূরণ করে আপনাকে, যদি সেট কোড আপনার 3 হয় তাহলে এখানে 3 লিখলেন এবং এখানে আপনি 3 পূরণ করে দিলেন। তবে আমার পরীক্ষায় সেট কোড পূরণ করার দরকার নাই, আমার প্রশ্নে কোনো সেট কোড থাকছে না। এবার নির্দেশাবলী। আপনারা যখন অ্যাডমিট কার্ড উঠাবেন, অ্যাডমিট কার্ডের নিচে কিছু নির্দেশাবলী আছে, অলরেডি আমি গ্রুপে সেটা একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। তো সেই স্ক্রিনশটে যেগুলো লেখা আছে তারই এক ঝলক এখানেও আমার বাংলায় করা আছে। বৃত্তকার ঘরগুলো অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে। নীল কালি, সবুজ কালি, এই ধরনের লাল কালির কলম ব্যবহার করা যাবে না। তাহলে আপনাকে শুধুমাত্র কালো কালির কলম ব্যবহার করতে হবে। এটা ফার্স্ট। তাহলে আমার পরীক্ষাতেও আপনারা শুধু কালো কালির কলমই ব্যবহার করবেন। আচ্ছা, এই যে বৃত্ত পূরণ করার জন্য যে কলম, সেই কলমগুলো কমফোর্টেবল হতে হবে এবং বল পয়েন্ট কলম হতে হবে। যেমন এটা আমার কাছে আছে জেল পেন। জেল পেন ব্যবহার করলে কি হবে, আপনার যে ওই মার্কশিট সেটা ভিজে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে জেল পেন ব্যবহার করা যাবে না, আপনাকে বল পয়েন্ট ব্যবহার করতে হবে। বাজারে দেখবেন বল পয়েন্টের বিভিন্ন ক্যাটাগরি থাকে, তার মধ্যে থাকে 0.5 mm, তারপরে 0.6 mm, 0.7 mm। তো আপনি যদি 0.7 mm এর মানে বৃত্ত ভরাটের জন্য কলম কেনেন তাহলে আপনার একটু লেখাগুলো মোটা হবে এবং দ্রুত আপনি বৃত্ত ভরাট করতে পারবেন। বাজারে খোঁজ করবেন 0.6 বা 0.7 mm এর কোনো নিবযুক্ত কলম আপনি পাচ্ছেন কিনা, তাহলে লেখাটা একটু মোটা হবে। এবং শুধু মোটা হলে হবে না, সেটার জন্য দ্রুত কালি বের হচ্ছে এবং লেপ্টে যাচ্ছে না, বল পয়েন্টে হয়। মানে আপনি সেখানে প্র্যাকটিস করে দেখে এরকম কলম অন্তত 2টি কিনে নেবেন, একটা ব্যাকআপে রাখবেন এবং একটা দিয়ে কাজ করবেন। এবং 2টি আমার পরীক্ষা দিয়ে দিয়ে প্র্যাকটিস করে করে কি করবেন, চালু করে নেবেন। মানে কলম অন্তত 20% লিখা হয়ে গেছে। যেমন এই কলমটা দেখেন, প্রায় 40% কালি শেষ হয়ে গেছে। তো এরকম আপনার 40% না হোক, 20% কালি শেষ করে তারপরে পরীক্ষার হলে নিয়ে যাবেন। আমার পরীক্ষা দিয়ে আপনি প্র্যাকটিস করলে কালি নিচে নেমে আসবে, তখন কলমটা স্মুথ হয়ে যাবে, বৃত্ত ভরাট করতে সময় কম লাগবে। এরপরে বৃত্তকার ঘরগুলো এমন ভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায়। ভিতরে এই যে ক, খ, গ, ঘ অপশন থাকবে। তো আপনি এই যে সঠিক যে পদ্ধতি, এই সঠিক পদ্ধতিতে দেখেন আমি এখানে একটা বৃত্ত ভরাট করে দেখিয়েছি, যেটা একেবারে পুরোটা ভরাট করা আছে ক পূরণ করে। এবং ভুল পদ্ধতি দেখেন, এখানে ক পূরণ করা আছে কিন্তু ভিতরে ক একটু দেখা যাচ্ছে। তারপরে দেখেন খ পূরণ করা আছে, তাও একটু দেখা যাচ্ছে, মানে পরিপূর্ণ পূরণ করা হয়নি। তারপরে কেউ আবার বৃত্ত ভরাট না করে এইভাবে টিক চিহ্ন দিতে পারেন বা কেউ ক্রস চিহ্ন দিতে পারেন। তো যেটাই হোক, এই পুরো পদ্ধতি ভুল। আবার কি করবেন না আপনারা, আমার যে ওই মার্কশিট, একটা প্রশ্নের ডানে যে 4টা বৃত্ত আছে, 4টার যে কোনো একটা পূরণ করবেন, যেটা সঠিক মনে হবে আপনার সেটাই। অনেকেই একটা সঠিক পূরণ করতে যায় 2টা সঠিক পূরণ করেন, মানে একটা পূরণ করলেন আবার আরো একটা পূরণ করলেন। মানে একাধিক বৃত্ত পূরণ করা যাবে না একটা প্রশ্নের জন্য। আবার একটা পূরণ করলেন, বুঝতে পারলেন এটা ভুল হয়ে গেল, তখন অনেকে আবার এভাবে ক্রস দিয়ে দেন, ক্রস দিয়ে আবার পাশেরটা পূরণ করেন, সেটাও করবেন না। অনেকে আবার ডিজিটাল চুরি করেন। কেমন ডিজিটাল চুরি, ছবি তোলার পর ওইটা আবার কি করেছেন, এডিট করেছেন, করে আপনার ঢেকে দিয়েছেন। ঢেকে দেওয়ার পরে পরে আবার আরেকটা পূরণ করেছেন, তো তাও তো বোঝা যাবে। তো এই ধরনের কেউ চালাকি করার চেষ্টা করবেন না। এবং বার কাউন্সিলের পরীক্ষাও যদি কেউ ভুল বৃত্ত পূরণ করেন, ঘষে তোলার চেষ্টা করবেন না। কারণ আপনার ঘষলে কি হবে, ভিতরের যে ক খ লেখাও তো মুছে যাবে। তখন এটা যদি চোখে পড়ে আপনার খাতাটা বাতিল করে দিতে পারে। অথবা আমার আমার যে প্রশ্ন, মনে করেন 1 নম্বর যে প্রশ্ন, এই প্রশ্নে কেউ যদি একাধিক বৃত্ত পূরণ করে, যেমন ক পূরণ করলো, খ পূরণ করলো, সেক্ষেত্রে আমি কি করব, এই ক খ এর মধ্যে যদি একটা সঠিক উত্তরও থাকে তবুও আমি এটা নেগেটিভ মার্কিং হিসেবে ধরে নেব। একাধিক বৃত্ত পূরণ মানে ওই প্রশ্নের উত্তরে আমি নেগেটিভ মার্কিং দিয়ে দিব। আর যদি আপনি একটা পূরণ না করেন, ফাঁকা রাখেন, তাহলে তো আপনার নম্বরও পাবেন না, নেগেটিভও হবে না। কথা ক্লিয়ার কিনা? উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না, অর্থাৎ যেখানে যা পূরণ করতে হবে সেটাই পূরণ করবেন। এই পূরণের বাইরে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে কোনো দাগ বা চিহ্ন ব্যবহার করা যাবে না। উত্তরপত্রটি কোনো অবস্থাতে ভাঁজ করা যাবে না। আপনি আমারটাও ভাঁজ করার পরে যদি ছবি দেন, তাহলে ভাঁজ করা উত্তরপত্র যদি আমি দেখি তাহলে আমি ওই সেটা রিজেক্ট করে দেব, বাতিল করে দেব, আপনি রেজাল্ট পাবেন না।
সেট কোড না না লিখলে বা বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। এখানে সেট কোডের বিষয় যেহেতু, আর এটা আগের আমার ওই মার্কশিট ছিল 23 সালের জন্য, তো নতুন পদ্ধতিতে মেবি সেট কোড থাকবে না। যদি সেট কোড থাকে অবশ্যই সেট কোডের উপরে এখানে এ, বৃত্তের উপরে লিখে তারপর সংশ্লিষ্ট সেট কোড পূরণ করতে হবে। সেট কোড যদি ফাঁকা থাকে, অপশন থাকে, নিশ্চয়ই প্রশ্ন পাওয়ার পরে আপনি জানতে পারবেন কত নম্বরের সেট কোডের আপনার প্রশ্ন আসছে, তখন আপনি পূরণ করে দিবেন। কিন্তু লেটেস্ট পরীক্ষা অনুসারে সেট কোড আর লাগছে না। প্রশ্ন এবং ওই মার্কশিট একসাথে আসছে, আপনি প্রশ্ন এবং ওই মার্কশিট একসাথেই পাবেন। এবং প্রশ্ন আর ওই মার্কশিট পাশাপাশি থাকে, আপনাকে আলাদা করতে হয়। শামসুজ্জামান সাহেব প্রশ্ন করতে চাচ্ছেন এ বিষয়ে, বলেন। স্যার, স্যার একটা কথা জিজ্ঞেস করি স্যার। ওই যে রোল হুম। নম্বর যেটা বলছেন স্যার, হুম। ওইটা বলে গত পরীক্ষায় সব সংখ্যা কালা, যেমন 1 2 এগুলা 1 2 বাংলায় ছিল স্যার, গত যদি বাংলা পরীক্ষায় থাকে 23 সালে। বাংলায় করবেন, বাংলা থাকলে বাংলায় করবেন। না না, যদি ইংরেজি থাকে তাহলে ইংরেজিতে রোল করবেন। নাম্বার, রোল নাম্বারকে স্যার আমরা বাংলায় লিখবো না ইংরেজিতে? যদি বৃত্তগুলো বাংলায় লেখা থাকে, রোল নম্বর আপনি বাংলায় লিখবেন। তবে মনে হয় না বাংলায় হবে, কারণ আপনার অ্যাডমিট কার্ডে তো রোল নম্বর ইংরেজিতে আছে। কিন্তু গতবার বলে, গত পরীক্ষা বলে স্যার বাংলায় ছিল কিন্তু। আপনি মনে করেন বৃত্ত যদি বাংলায় থাকে, আপনি যদি ইংরেজিতে পূরণ করেন তাও সমস্যা নাই। এটা নিয়ে খুব না একটা স্যার, ওই সমস্যা হবে না। আচ্ছা, বলেন। রোল নাম্বারটা কিসে লিখ, বাংলা না ইংলিশে লিখতে হয়? আপনার যদি ভিতরেতে রোল বাংলায় নম্বর থাকে। রোল নম্বর যদি বাংলায় থাকে, আপনি যদি ইংলিশে লিখেন তবুও সমস্যা নাই। সঠিক বৃত্ত যদি পূরণ করেন, কম্পিউটারে বৃত্তটা দেখবে আপনি বাংলায় উপরে ঘরের মধ্যে বাংলায় রোল নম্বর লিখেছেন না ইংরেজিতে লিখেছেন, সেটা কোনো ম্যাটার করবে না। ঠিক আছে। ঠিক আছে। তবে যেহেতু অ্যাডমিট কার্ডে রোল নম্বরটা আমি দেখলাম ইংরেজিতে করা, ইংরেজিতে করলেই আপনাদের জন্য সুবিধা হবে। না হলে 4 এবং 8-এর মধ্যে কি কনফিউশন তৈরি হবে, মানসিক চাপে অনেকেই ভুল করতে পারে, তাই নয় কি? Yes. আচ্ছা, এরপর একজন প্রশ্ন করতে গ- চাচ্ছেন, গ- লাইন আসেন। গত পরীক্ষা যে দিয়েছিল স্যার, সে বলছিল স্যার রোল নাম্বার ওই নিচের আসসালামু গুলো আলাইকুম স্যার স্যার। বাংলায় ছিল। হ্যাঁ, এটা 3বার অলরেডি বললেন, আপনি এতবার রিপিট করার দরকার নেই। ঠিক আছে। স্যার ওই শৈলেনা ওইটা বলেন। বলছিলাম স্যার। স্যার ওইটাই বলছিলাম, আপনার ওই গতবারে আপনার বাংলায় ছিল, এটা বলছিলাম। আপনি তাহলে এখানে বাংলায় ছিল মানে বৃত্তগুলো বাংলায় ছিল। জি স্যার, বৃত্তগুলো বাংলায় ছিল স্যার। আচ্ছা, তাহলে উপরে আপনি বাংলা লিখে বৃত্ত পূরণ করবেন। আর এই যে জি আমি স্যার। এখানে বৃত্তগুলো ইংলিশে দিয়েছি, বৃত্ত ইংলিশে জি থাকলে স্যার, উপরে ইংলিশে লিখবেন, ইংলিশ থাকলে বেটার হয়, আপনারটা স্যার কেননা আপনারটা ইংরেজিতে আছে স্যার, ওটা বাংলাতে ছিল আপনার স্যার। হ্যাঁ, যদি বাংলায় থাকে বাংলায় উপরে লিখতে পারবেন, নো প্রবলেম। তবে যদি বাংলাতে থাকে উপরে ইংলিশেও লিখেন তাও সমস্যা হবে না। জি স্যার। ঠিক আছে, কিন্তু সঠিক বৃত্ত জি স্যার। আপনাকে পূরণ করতে হবে। কম্পিউটারে বৃত্ত দেখবে, লিখাটা দেখবে না। জি স্যার। কম্পিউটার যে ওই মার্কশিট, যেটা OMR মানে অপটিক্যাল মার্ক রিডার, যে মেশিন, ওই মেশিনের মধ্যে যে দিবে, হ্যাঁ, মিনিটে বেশ কিছু ওই মার্কশিট দেখা হয়ে যায়, ওই কারণে রাত্রে রেজাল্ট দিতে পারে, খুব বেশি সময় লাগে না। এবং রেজাল্ট বের হয়ে আবার টেবুলেশন আকারে বের হয়ে চলে আসে, ওই মেশিনেই রেজাল্ট প্রস্তুত হয়ে চলে আসে বের হয়ে। এই কারণে দ্রুত হয়ে যায়, তারপরে সেটা সই স্বাক্ষর করতে দেরি হয়, না হলে চাইলে 1 ঘন্টাতে রেজাল্ট দেওয়া সম্ভব। আচ্ছা, জি স্যার। তাহলে এটা বাংলা না ইংলিশ হবে? বৃত্ত যদি বাংলায় থাকে বাংলা উপরে লিখবেন, তবে বৃত্ত বাংলায় থাকলে উপরে ইংলিশে লিখে বৃত্ত পূরণ করলেও সমস্যা নাই, কারণ বৃত্ত সঠিকটা পূরণ করছেন কিনা এটাই ম্যাটার। জি স্যার। তো এগুলো সতর্কভাবে করবেন। থ্যাংক ইউ স্যার। আপাতত মডেল টেস্ট 1-এর জন্য নির্দেশনা হচ্ছে আপনি আমার যে দেওয়া রোল নম্বর আপনাদের, সেই রোল নম্বর ব্যবহার করবেন। আর সবার যদি অ্যাডমিট কার্ড নেওয়া হয়ে যায়, আবার আমি বলছি, সবার যদি অ্যাডমিট কার্ড নেওয়া হয়ে যায়, আপনারা নিজ নিজ রোল নম্বর তখন দিবেন। সেটা আমি মডেল টেস্ট 1-এ আমার দেওয়া রোল নম্বর আপনারা ব্যবহার করতে পারেন। এখনো আমি সবার রোল থ্যাংক ইউ স্যার। নম্বর এখনো দিইনি, যারা নতুন স্টুডেন্ট তাদের রোল নম্বর এখনো, রিভিশন ব্যাচের রোল নাম্বার আমি এখনো কি করিনি, রিভিল করিনি। তো আমি রিভিশন ব্যাচের রোল নাম্বারটা আমি কালকে মডেল টেস্ট পরীক্ষার আগেই দিয়ে দিব, একটা লিস্ট দিয়ে দিব। সেখানে নামের বিপরীতে আপনারা নিজ নিজ রোল নাম্বার পেয়ে যাবেন। মূল যে ব্যাচ, সেই ব্যাচ থেকে রিভিশন ব্যাচের রোল নাম্বার ভিন্ন হবে। তাহলে কালকে আমি একটা, তাও আপনাদের মডেল টেস্ট 1 দেওয়ার জন্য একটা ডেডিকেটেড রোল নাম্বার দিয়ে দিব, সে অনুসারে আপনারা পরীক্ষা দিবেন। এবং বার কাউন্সিলের যে অরিজিনাল রোল নাম্বার যেটা প্রবেশপত্রে থাকবে, সেইটার উপরে আমি হয়তো বা একটা মডেল টেস্ট নিতে পারি। আপনারা যদি আপনাদের রোল নাম্বার আমার সাথে শেয়ার করতে সমস্যা না হয়, বা আমি গ্রুপে তো সবার রেজাল্ট দিয়ে দিব, তখন সবাই সবার রোল নাম্বার জেনে নিতে পারে। তো কারো যদি আপত্তি থাকে যে না, আমি আমার যে বার কাউন্সিলের রোল নাম্বার সেটা শেয়ার করতে চাই না কারোর সাথে,
এই ব্যাচে যারা আছে তাদের সাথে। তারা বললে সেই ক্ষেত্রে আমার যে দেওয়া রোল নাম্বার সেটাই ফলো করতে পারেন, তাতে কোনো ব্যাপার না, যে কোনো একটা ফলো করলে হবে। কিন্তু মডেল টেস্ট ওয়ানের জন্য আমার দেওয়া রোল নাম্বারই ফলো করতে হবে, কারণ সবার হয়তো বা অ্যাডমিট কার্ড তোলা হয়নি। তো এই হচ্ছে আচ্ছা। ওএমআর শিট পূরণের নিয়মাবলী। আর ওএমআর শিট পূরণের ক্ষেত্রে অনেকের দেখা যাচ্ছে আপনি প্রশ্ন পড়ছেন 10 নম্বর, মনে করেন 10 নম্বর প্রশ্ন পড়ছেন, 10 নম্বরের উত্তর হবে খ, আপনি খ পূরণ করবেন। তো এখানে অনেকে 10 নম্বরের উত্তর খ পূরণ করতে যে কি করবে, প্রশ্ন পড়ছেন 10 নম্বর কিন্তু উত্তর পূরণ করবেন 11 নম্বরের খ। এরকম কারো হয়েছে কিনা? হাত, মানে তাই একটু কথা বলার চেষ্টা করেন, যে আপনি 10 নম্বরের পূরণ করতে যে আশেপাশের উপরের বা নিচেরটা পূরণ করে ফেলেছেন ভুল করে। এরকম হয়। তো এইরকম এরকম প্রবলেমের থেকে আপনার, হ্যাঁ রনি আপু বলেন। স্যার এটা গতবার অনেক বেশি আমার হতো, যে এটা আমি ফাইনালেও করছিলাম। আমার আচ্ছা এখন, করণিক গাণিতিক ভুল 152 ধারা না করে যে আমি ওটা অন্য একটা অপশন করে ফেলছিলাম ফাইনালেও। এটা আমার রেগুলার পরীক্ষাতে হতো হতো, ফাইনালেও যে আমি এরকম দুই একটা করছি। আমি জানি আচ্ছা উত্তরটা এক্সাক্ট জানতাম, তবুও ভুল করে ফেলছি। মানে আপনি 10-এর পূরণ করতে যে 11, এরকম সিলি মিস্টেক করেছেন এই তো? হুম হুম। কিংবা দেখে গেছি খ উত্তর, আমি অপশনে যে গ পূরণ মানে করে ফেলছি, হয়তো ঠিকটাই 10-এর 10-এতেই গেছি, কিন্তু ক খ মিলাই ফেলছি। তার মানে হয় আপনি উপরে এরকম নিচে ভুল। গেছেন, না হলে ডানে বামে গেছেন, এই তো? জি স্যার, জি এরকম স্যার, জি। হয়ে আচ্ছা গেছিল। এখন এইটা কন্ট্রোল করার জন্য আপনি কি ভেবেছেন, যে আপনার এই স্বভাবটা কন্ট্রোল করার জন্য কি মেকানিজম বা কি পদ্ধতি আপনি এবার আপনি অবলম্বন করতে যাচ্ছেন? এবার গতবার আমি আমি স্যার ওই যে আপনি একটু বলতেছি একের গ, যেমন আগে আমি ছোটবেলায় আমাদের বাসায় যেহেতু ধান প্রচুর মাপা হইতো, গুনতো, 1 1 1 2 2, মানে যখন যত মন মাপতো ওভাবে গুনতো। তো আমি এখন বলি একের গ গ, মানে যতক্ষণ গটা পূরণ করি ওইটাই বলি। তারপর দুয়ে দেখে যাই খ খ খ, ওটা মানে পূরণ না করা পর্যন্ত আমি ওইটাই বলি, যে 2 খ মানে এটা 3 এটা গ, ওই যে ধান মানে মাপার একটু বিড় সময়, বিড় করে। ধান হুম। ধান মাপার সময় 40 40 40 40, যতক্ষণ না আরেকটা হ্যাঁ, ছেড়ে দিচ্ছে 41 বলে না, আর একটা 40 না কাউন্ট যাওয়া করতেই পর্যন্ত থাকে। ওইটাতে আমি আমার ব্রেনটাকে ফুল কনসেন্ট্রেট করতেছি, যে না এইটাই শুধু ভাববো, এইটার আমি কি হুম, পূরণ করছি। দেন হুম, আরেকটা যখন যে প্রশ্ন দেখতেছি, ওইটা সহজে বলতেছি 37, ধরেন আমি 36 স্কিপ করছি, আমি হুম, হুম। 37-এ যে বলতেছি 37 খ 37 খ, মানে যাতে আমি ভুল না করে 35-এ বা 34-এ কোথাও একটা না যাই, যেটা হ্যাঁ, সংখ্যা সেইটা বলতেছি, এবং খ না গ এটা বলতেছি, নিজের সাথেই নিজে বলতেছি। এবং তো আপনি এবার যখন, দেখেছি এটা আর করতেছি না ভুল। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি যখন প্রশ্ন থেকে আহ, মানে চোখ ওই মার্কশিটে নিয়ে আসছেন, তখন আপনার এই যে ভ্রমণ পথে যে মিস্টেকটা হয়ে যেত, জাস্ট সরানো, তখন যখন মনে মনে যখন আপনি উচ্চারণ করতে থাকেন বা ধীরে ধীরে ফিসফিস করে উচ্চারণ করছেন, হ্যাঁ, হ্যাঁ, তা মনে তো মনে বা একদম ফিসফিস করে উচ্চারণ করতে শিটগুলো হবে তো যেন এত পাশের কেউ জানতে কনজেস্টেড না না পারে, যে হ্যাঁ। হ্যাঁ পাশের লোক বুঝতে পারবে না, এইভাবেই বলছি, নিজের সাথে নিজেই হ্যাঁ, যাতে শোনা যায়, হ্যাঁ, তো শুনতে এইটা পারি। আপনি আপনি যখন পূরণ করবেন ওই মার্কশিটে, যখন আপনি এ 10-এর খ 10-এর খ মনে মনে বলতে বলতে তখন 10-এর খ পূরণ করছেন কিনা ওই মার্কশিটে চেক করে আপনি করতে হবে। তো এখানে আমি আরেকটা যেটা আমি মনে করি, যে ওই মার্কশিট যখন আপনি পূরণ করছেন, ওই মার্কশিট পূরণ করার সময় আপনি কি করতে পারেন, ওই যে অ্যাডমিট কার্ডটা ওই মার্কশিটের উপরে রাখতে পারেন। আপনার অ্যাডমিট কার্ডটা ওই মার্কশিটের উপরে উল্টো করে রাখলেন, এবং তখন আপনি অ্যাডমিট কার্ডের উপরে হাত রাখছেন এভাবে, এবং ধীরে 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 আপনি সরে আসছেন। এবং আপনি হুম, যেটা স্যার। পূরণ করলেন, যেমন আপনি 34 পূরণ করলেন, 34 পূরণ করার পর তখন একটা করে আপনি বের করলেন, তার মানে একবারে বেশি বের করবেন না নিচে, একটা একটা করে নিচে নামবেন। মানে ওপরে আপনি প্রথম 1 নম্বর পূরণ করলেন, তখন আপনার অ্যাডমিট এটা কার্ডটা এমন দেখলে ভাবে তো খুবই হয়তো ভালো, কিন্তু আমার কাছে মনে হয় স্যার একটা করে প্রশ্নে আমরা সময় পাবো সেকেন্ড ধরে, মানে ওই হুম, যে কাগজটাও সরানো মা, এইটার হ্যাঁ, সেকেন্ড গুলো আমার মনে হয় যে এটা মনে হয় যে ওই 1 সেকেন্ডেরও খুব দাম আছে। হ্যাঁ। তা এখানে এইটা আপনি একটা না হোক, এরকম প্র্যাকটিসের হতে ব্যাপার, পারে কি? হয়তো প্র্যাকটিস আচ্ছা, করলে হয়তো এটাও হতো ভালো। এটা আচ্ছা, খুবই আপনি অনেকবারই বলছেন। হ্যাঁ, এটা টাইম ম্যানেজমেন্ট তাহলে এভাবে হতে পারে, আপনি একটা করে না, আপনি একটা লাইনে 25টা থাকে তাই না, আপনি 10টা মানে 12টা করে বা 13টা করে রিভিল করেন, অর্ধেক অর্ধেক ঢেকে জি রাখেন, স্যার। অর্ধেক ঢেকে রাখেন অন্তত, তাহলে অন্তত হ্যাঁ, এইটা এই ঘাম লেগে যেতে না পারে। আপনি অর্ধেক উপরে জি ফাঁকা স্যার, রাখেন, অর্ধেক এইটুকু ঢেকে রাখেন। যেতে হবে যে আমি তো আর শেষের 10টার নিচে নামবোই না, প্রথম থেকে 10টা কমপ্লিট করব। দেন হুম, আমি 20 পর্যন্ত করতে পারি, হ্যাঁ ঠিক আছে এই 20-এর ভিতরেই থাকবো।
দেন সব শেষে 5টা করে আমি ওই পাশে আবার চলে গেলাম। এরকম করা যেতে পারে এটা। হ্যাঁ, তাহলে আমার আপনি 25। অনুশীলনটা ভালো থাকার জন্য হলেও এটা খুব হ্যাঁ, ভালো। হ্যাঁ, তো আপনি অর্ধেক ঢেকে 3টা রাখলেন, শেষ তাহলে করলাম। আপনি 1 থেকে 12 13 পর্যন্ত উপরে ওপেন থাকলো এবং নিচে অর্ধেক ঢাকা থাকলো। তারপরে জি যখন স্যার। আপনি নিচে নামলেন তখন আবার ধীরে ধীরে আপনি নিচে নেমে দিলেন, অর্থাৎ 2বার বা 3বারে আপনি একটা লাইন কমপ্লিট হলো। ঠিক আছে না? জি স্যার। এটা হলে ওই মার্কশিটটা ঘামে নষ্ট হবে না, প্লাস আপনার এই যে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। জি স্যার। এটা এটা নিয়ে আর কারোর কোনো মতামত আছে কিনা? তবে আপনার এই সিস্টেমটা ভালো হয়েছে যে গুনতে থাকতে হবে, মনে মনে বলতে থাকতে হবে। যেমন আমি টাইম কত হলো ঘড়ি দেখি হাতে, ঘড়ি দেখার পরে মানে 2 সেকেন্ড পরে ভুলে যাই যে কত ঘড়িতে দেখলাম। কিন্তু যদি আমি ঘড়ি দেখার সময় মনে মনে যদি উচ্চারণ করি 10টা 20, তাহলে এটা কিন্তু ব্রেনে অনেকক্ষণ থাকে। জি মানে স্যার, মুখে আমাকে কোনো উচ্চারণ কিছু করতে হবে। বললে সেটা আসলে ব্রেন দ্রুত কানেক্ট করে। মুখে হ্যাঁ, বলতে হয়। মানে আমি যদি এমনি দেখে থাকি তো ওই সময় কিছুক্ষণ পর আবার ভুলে যাব, কিন্তু আমি যদি উচ্চারণ করি যে 10টা 20, এটা লং লাস্টিং হয়। তো স্যার, এটা এটা আপনার সাথে পড়ার ম্যাচ ক্ষেত্রেও করলো। কিন্তু একই ব্যাপার। কেউ যে কিছু লোক আছে না শুধু নাকি দেখেই পড়ে, মুখে বলে না। মনে 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 আমার পড়ে, আসলে তাই তো? হ্যাঁ, মনে মনে পড়ে। মনে মনে কিভাবে পড়ে আমি আসলে বুঝি না। পড়া তো একটা মুখে বলতে হবে, কানে শুনতে হবে, তবে না ব্রেন ওটা স্টোর করবে। এরা উপন্যাস যে কিন্তু কিন্তু মনে মনে, এখনকার উপন্যাস পড়া জেনারেশন মনে মনে। বেসিক্যালি মনে মনে পড়ে। এখনকার বাচ্চারা সব নেক্সট আচ্ছা, জেনারেশন যেগুলো দেখছি সব মনে মনে পড়ছে। ঠিক আচ্ছা, আছে স্যার, থ্যাংক তাহলে ইউ। ওই আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্য, সবার জন্য হেল্পফুল হবে আশা করি। আচ্ছা, ওই মার্কশিট পূরণ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে এখানে করবেন, ওই মার্কশিট আমি ক্লোজ করে টাইম ম্যানেজমেন্ট এবং প্রশ্ন মানে এমসিকিউ প্রশ্ন উত্তর করার কিছু কৌশল শেখাবো। আচ্ছা, ইস্তিয়াক সাহেব বলেন, ব্যারিস্টার ইস্তিয়াক ভাই। স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে। আমরা যখন রোল নাম্বার ফিল আপ করতে যাব, ফর ইনস্টেন্স আমার রোল নাম্বার যদি স্যার 4 ডিজিটের হয়, তাহলে স্যার আমি প্রথম প্রথম যে কলামটা আছে ওখানে কি আমি কোনো কিছু ফিল আপ করবো নাকি স্যার প্রথম থেকে স্টার্ট করব? আচ্ছা, এখানে আপনার অবগতির জন্য জানাচ্ছি, আপনি কি অ্যাডমিট কার্ড নিয়েছেন? আম নট ইয়েট স্যার। আচ্ছা, তাহলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে আপনি সবারই একই ডিজিটের হবে, কারো 4 কারো 5 ডিজিটের এরকম হবে না। হ্যাঁ, আমি এই মুহূর্তে দেখে নিচ্ছি আসলে অ্যাডমিট কার্ড কত কত ডিজিটের হবে, কারণ আমার কাছে অলরেডি অ্যাডমিট কার্ড আছে। আমার কাছে অলরেডি কয়েকজনের অ্যাডমিট কার্ড আছে, কারণ আমি নিজেই ডাউনলোড করে দিয়েছি কয়েকজনকে। 1 2 3 স্যার 4 আমি 5 স্যার 5 ডিজিটেরই অ্যাডমিট কার্ড হবে সবার। আমি চেক করে ওকে নিলাম, ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবারই 5 ডিজিটের হবে। এখন কারো যদি শুরুর দিকের, মনে করেন যার রোল নম্বর 1 হবে, যার জাস্ট রোল নম্বর 1 হবে, তারপর হয়তো বা 5001 এরকম, একক দশক শতক হাজার অযুত, হ্যাঁ, 5001 হবে, বা আপনার 10,001 এরকম দিয়ে শুরু করবে। বুঝতে পেরেছেন? ওকে মানে স্যার, প্রথম 1 থ্যাংক ইউ। থাকবে অথবা 0 0 থাকবে। তার মানে জিরো প্রথম দিকে বামের দিকে 0 দিয়ে শুরু করুক, বা 1 বা 2 বা 3 দিয়ে শুরু করুক না, 10,001 অথবা 0 0 1 এরকম হতে পারে, যার রোল নম্বর 1। তো এই যে ডিজিট নিয়ে টেনশন নাই, সবারই কি 5টা ডিজিটই থাকবে রোল নম্বর, অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে 5টা ডিজিট। তারপরেও কেউ যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে দেখেন যে 5 ডিজিটের না, আমাকে মেসেজ দিবেন, প্রয়োজনে রোল নম্বরটা শেয়ার করবেন যে আমার 4 ডিজিট বা 3 ডিজিটের এসেছে, কি করব স্যার, তখন আমি পরামর্শ দিয়ে দেবো। আচ্ছা, তাহলে ওই মার্কশিট নিয়ে মেবি আর কোনো কোনো প্রশ্ন নেই। আবারও বলে দিচ্ছি, মডেল টেস্ট নাম্বার উল্লেখ না করলে, তারিখ উল্লেখ না করলে, নিজের নাম উল্লেখ না করলে, এবং সিগনেচার না দিলে, এবং রোল নম্বর সঠিকভাবে পূরণ না করলে আপনার খাতা মানে অ্যাডমিট কার্ডটি মানে ওই মার্কশিটটি বাতিল করে দেব, মানে পরীক্ষার রেজাল্ট পাবেন না। তবে সলিউশন শিট পাবেন, সলিউশন প্রশ্নের সাথে সলিউশন পাবেন। এরপরে আমরা প্রয়োজনীয় সতর্ক ওএমআর শিট পূরণ ও প্রয়োজনীয় সতর্কতা শেষ হলো ক্লাসে। এবার এমসিকিউ প্রশ্নের উত্তর করার কিছু কৌশল, এমসিকিউ প্রশ্নের উত্তর করার কিছু কৌশল অংশে আমরা এখন চলে যাব। আমার ফাইনাল নোট এখান থেকে।
আচ্ছা, ফাইনাল নোট চলে আসছে, আমরা শুরুর দিকে চলে যাব। এই যে প্রথমে যে দেখেন প্যাটার্ন বিশ্লেষণ করেছি, প্যাটার্ন বিশ্লেষণে কিন্তু আমি কিছু বিষয় বলেছি এবং সতর্কতা বলেছি। এই জিনিসগুলো একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন অনুচ্ছেদ বা বিধি বা ধারা ক্রমিক নম্বর মনে রাখা যথেষ্ট কঠিন। ওটি কিন্তু চারটি অপশন এমনভাবে সেট করা হয় যেন সর্বাধিক কনফিউশন সৃষ্টি করে। তো এটার জন্য এই প্যাটার্নের প্রশ্নের সঠিকভাবে উত্তর করার জন্য আপনাকে কোনো বিষয়বস্তু কোন অনুচ্ছেদ বিধি বা ধারার অন্তর্ভুক্ত তা সূক্ষ্মভাবে মনে রাখার জন্য অনুচ্ছেদ বিধি বা ধারা ক্রমিকের পাশাপাশি বিষয়বস্তুর একটি কিওয়ার্ড, একটি বা দুইটি শব্দ লিখে চর্চা করতে হবে। এটা আপনাকে নিজে করতে হবে, হোমওয়ার্ক এটা। আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষার আগে অবশ্যই আপনাকে 20-30 পেজের একটা হোমওয়ার্ক করতেই হবে এই ধারা এবং এই তথ্যভিত্তিক কোনো কিছু এগুলো মনে রাখার জন্য, যে যে জায়গায় আপনার প্রবলেম হচ্ছে। তবে আমি আরো কিছু ভিডিও নিয়ে আসব এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে। এই ভিডিওগুলো 20 তারিখের পরে 21 তারিখে, 22 তারিখে, 23 তারিখে, 24 তারিখে, এই কয়েকটি তারিখের মধ্যে ভিডিও আসবে। যদিও আমি ঢাকায় থাকবো, ভিডিওগুলো করে আপলোড করে শিডিউল করে দেওয়া থাকবে। শিডিউল অনুসারে সংশ্লিষ্ট তারিখ এবং সময়ে ভিডিও চলে আসবে। তো এই ভিডিওতে আমি পেনাল কোড থেকে আরো কিছু চার্ট তৈরি করছি, সেগুলো ভিডিওতে পাবেন। প্লাস আমি গ্রুপে আবার সেগুলো পোস্ট করেও দেব। মানে ভিডিও পাবেন প্লাস পিডিএফ পাবেন। ভিডিওতে আলোচনা করা থাকবে, পিডিএফ এ তো থেকেই যাচ্ছে সেগুলো। তো সূচিপত্রের সহায়তা নিয়ে আপনি এটা করতে পারবেন এভাবে। তো এখানে যদি আমি এমসিকিউ রিডিং স্কিল যদি আপনাকে বলি, যেমন এখানে লেখা আছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। এই পুরো আইনটা পড়তে গিয়ে আমাকে 3 থেকে 4 সেকেন্ড সময় নষ্ট করতে হলো। তো আমি কেন 3 সেকেন্ড সময় নষ্ট করব? তাহলে আমি এটা যদি দেখে, আমি দেখতেই পাচ্ছি একটা বড় লেখা, দেখতেই পাচ্ছি এখানে লিগ্যাল প্র্যাকটিশনার বা বার কাউন্সিল। আপনাকে জাস্ট ফোকাস করতে হবে এটা অর্ডার না রুলস, এই জায়গায় ফোকাস করতে হবে। এটা অর্ডার না রুলস লেখা আছে, বাকি অন্য জায়গাটা কি করতে হবে, আপনাকে স্কিপ করতে হবে, পড়তে হবে অর্ডার। তাহলে এটা কি পড়তে হবে অর্ডার এর, আপনার সালও পড়ার দরকার নেই। আপনি যখন এটা রিডিং করবেন অবশ্যই আপনাকে মনে মনে বা গুনগুন করে ধীরে ধীরে শব্দ করে রিডিং করতে হবে। তো যখন আপনি রিডিং পড়ছেন তখন অর্ডার এর কোন অনুচ্ছেদটি লিঙ্গ বৈষম্য বিরোধী, জাস্ট এতটুকুই পড়তে হবে। এরপরে দেখতে হবে যে ফুল স্টপ, দাড়ি বা শূন্যস্থান আছে কিনা, মানে প্রশ্ন শেষ হয়েছে কিনা। এরপরে আবার নিচে এসে নয় না, মানে না, এরকম শব্দ আছে কিনা, যে লিঙ্গ বৈষম্য বিরোধী নয়। এই নয় থাকলে তো আবার 180 ডিগ্রি আবার পুরোটা উল্টে যাবে প্রশ্নের উত্তর। তো সতর্কভাবে দেখবেন শেষে নয় আছে কিনা বা প্রশ্ন শেষ হয়েছে কিনা। সমাপ্ত করে তারপরে অপশনেতে যাবেন। অপশনেতে যখন আপনি অপশন পড়বেন, অপশনগুলো সম্পূর্ণ পড়বেন, সম্পূর্ণ সবগুলো অপশন চোখ বুলানোর পরে আপনি সঠিক উত্তরটি পূরণ করবেন। তাহলে এখান থেকে আপনি টাইম ম্যানেজমেন্ট প্লাস রিডিং এর মধ্যে একটা কি পাচ্ছেন, সংযোগ পাচ্ছেন, যে আপনাকে স্কিপ করতে হবে, সম্পূর্ণ পড়তে হবে না। আইনের নাম, জাস্ট সংশ্লিষ্ট অংশে আপনি ফোকাস করলেই হয়ে যাবে। এবং অপশন যেহেতু এগুলো ছোট ছোট অপশন, সবগুলো আপনি এক পলকে দেখলেই বুঝতে পারছেন কি কি আছে। 28, 27, 32, 30 চোখ বোলালে তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর পরের প্রশ্ন, এখানে অর্ডার, অর্ডারের অনুচ্ছেদ 33-এ, এখানে 33 অনুচ্ছেদের কথা বলে দেওয়াই আছে। 33-এ বর্ণিত হয়েছে বলে একটা কি দেওয়া আছে, ড্যাশ, মানে শূন্যস্থান। প্রশ্ন এখানে শেষ। আমরা এর ডানেও কোনো কিছু লেখা দেখছি না, বা সেকেন্ড লাইনেও কোনো কিছু নাই, মানে এখানে শেষ। তাহলে অর্ডারের অনুচ্ছেদ 33-এ কি বর্ণিত আছে? অনুচ্ছেদ 33-কে টার্গেট করে এখানে অনুচ্ছেদ বা ধারাভিত্তিক প্রশ্ন এটা। তাহলে এবার অনুচ্ছেদ নাম্বারটা আছে প্রশ্নে, আর অপশনে হচ্ছে বিষয়বস্তু বা টপিক। তাহলে কি টপিক? 33-এ আমরা জানি যে ট্রাইব্যুনালের গঠন বা এখানে কনস্টিটিউশন আলোচনা করা হয়েছে, কনস্টিটিউট অফ ট্রাইব্যুনাল। তাহলে গ হচ্ছে ট্রাইব্যুনালের গঠন, এটার উত্তর। তো আপনার যদি জানা থাকে 33-এ কি আছে, আপনি কনফিউজড হবেন না, কোথায় ট্রাইব্যুনালের গঠন আছে সেটা পড়লেই হবে। সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলের গঠন, বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী, ট্রাইব্যুনালের কার্যাবলী পুরোটা পড়ার দরকার হবে না। আপনি চোখ বুলালেই ট্রাইব্যুনালের গঠন কোথায় আছে, 33-এ বর্ণিত আছে। 33-এ কি বর্ণিত আছে আপনার, যখনই দেখবেন 33-এ কি বর্ণিত আছে আপনার জানা যদি থাকে, আপনি বুঝতে পারছেন যে ট্রাইব্যুনালের গঠন, ট্রাইব্যুনালের গঠন। তাহলে ট্রাইব্যুনালের গঠন কোথায় আছে চোখ বুলালে তো দেখতে পাবেন। তাহলে চারটি অপশন এই প্রশ্নের পড়ার দরকার নাই।
যদি 4টি অপশন না পড়েন এবং প্রশ্নে আইনের নামটা পুরোটা না পড়েন, টাইম সেভ হলো। টাইম ম্যানেজমেন্ট আপনাদের বোঝাচ্ছি। তাহলে রিডিং এর উপর নির্ভর করবে টাইম ম্যানেজমেন্ট কি হবে। এখানে ক, খ, গ সবগুলো অপশন পড়তে গেলে আপনার সময় নষ্ট হবে। যেহেতু এখানে 33 বলেই দিয়েছে, আপনাকে সবগুলো অপশন পড়ার দরকারই হচ্ছে না। জাস্ট চোখ বোলালে ট্রাইব্যুনালে গঠন কোথায় আছে, কত অপশনে খুঁজে বের করতে হবে আপনাকে। আচ্ছা, নেক্সট। তামাদি আইনের কোন ধারায় আদালত বিলম্ব মওকুফ করতে পারে? আপনি বিলম্ব মওকুফ কোন ধারায় করতে পারে আপনি জানেন, 5 ধারায়। তাহলে কোথায় আছে 5 ধারা? 5 ধারা দেখে পূরণ করে দিলেন, সেকেন্ডে এটা উত্তর হয়ে যাবে। তারপরে দেখেন দ্য লিমিটেশন অ্যাক্ট 1998, এখানে সাল আপনাকে পড়ার দরকার নেই। ওরা সাল, প্রশ্নকর্তা প্রশ্নের সাল সঠিক লিখেছে না ভুল লিখেছে প্রশ্নের মধ্যে, সেটা ডাজ নট ম্যাটার। আপনার এটা মানে ধর্তব্যের মধ্যে পড়বে না। তো এখানে যখন আপনি লিমি দেখতে পাচ্ছেন, লিমি পড়ে বা লিম দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা লিমিটেশন অ্যাক্ট। তাহলে দা লিমিটেশন অ্যাক্ট 1998 পুরোটা না পড়ে লিম বা লিম বা লিমিটেশন এতটুকুই আপনি মনে মনে উচ্চারণ করলেন। লিমি বা লিমিটেশন, লিমি বা লিমিটেশন উচ্চারণ করলেই বুঝে যাবেন যে এটা তামাদি আইনের। কত ধারায়? যে লিগ্যাল ডিজেবিলিটি। তো এখানে লিগ্যাল ডিজেবিলিটি পুরোটা একটু পড়বেন, কারণ ডিজেবিলিটি লিখেছে না অন্য কিছু লিখেছে, এটাও একটা কনফিউশন তৈরি করতে পারে। লিগ্যাল ডিজেবিলিটি পুরোটা পড়লেন, বিষয় উল্লেখ করা আছে। তাহলে এটা কত ধারা বলেছে? লিগ্যাল ডিজেবিলিটি 6 ধারায় আছে। আপনি 6 ধারা প্রথমে কত পেয়ে গেলেন। এবার শেষে আপনি আরেকবার লক্ষ্য করলেন যে বিষয় উল্লেখ আছে বা উল্লেখ নেই, আছে না নেই, মানে এটা নেগেটিভ প্রশ্ন নয় তো। আরেকবার ভেরিফাই করলেন, যখন অপশন কতে 6 দেখতে পেলেন, আরেকবার প্রশ্ন শেষে দেখবেন যে ডানে বা নিচে কিছু আছে কি, নয় আছে কিনা। যদি দেখেন নয় নাই, তার মানে লিগ্যাল ডিজেবিলিটি কোথায় আছে? 6 আছে। তাহলে আপনার অন্য অপশন দেখার দরকারই নাই। আর শেষে যদি 9 থাকে, তাহলে বুঝতে হবে প্যাচ লাগানো আছে, আপনাকে কি করতে হবে, আর একটু সতর্কভাবে পড়তে হবে। পরের প্যাটার্নের একটা প্রশ্ন পড়ি। রাষ্ট্রপতির কত নং আদেশ দ্বারা বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়? এখানে হয়ের পরে কোনো নয় নাই, আমরা এটা ডেফিনিট জানি 46। তো এখানে 46 কোথায় আছে খুঁজে বের করে, 46 নং আদেশ। এই যে এখানে যে 9 আদেশ, নং আদেশ, এটা পড়ার দরকার নাই আপনার। জাস্ট 46 যেখানে আছে, 46 দেখতে পেলেন, 46 দেখতে পেলেন, 46 যেখানে আছে সেটা অপশন পূরণ করে দিলেন। নং আদেশ পড়ার দরকারই নাই, তাহলে টাইম সেভ হলো। আমি পড়াচ্ছি টাইম ম্যানেজমেন্ট এবং এমসিকিউ প্রশ্নের উত্তর করার প্রশ্নের কৌশল। উত্তর করেন। অন্যান্য আইনজীবী এর ওপর কার প্রাকছতা অধিকার? ইংলিশও দেওয়া আছে, যদি বাংলা থাকে ইংলিশ থাকে, যে কোনো একটা পড়লেই হবে। কারণ প্রাকছতা অধিকার ইংলিশ হচ্ছে রাইট অফ প্রাইভেট, রাইট অফ প্রি অডিয়েন্স। আচ্ছা, যদি প্রাক শ্রোতা অধিকার আপনি পড়েন, এতটুকু যদি পড়েন, তাহলে ইংলিশটুকু পড়ার দরকার নাই। আর যদি আপনি ইংলিশটুকু পড়েন, বাংলাটুকু পড়ার দরকার নাই। আপনি ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিলে তো বাংলা ইংলিশ উভয়টা আসবে না, যে কোনো একটা আসবে। বাংলাতেও হয়তোবা এই রাইট অফ প্রি অডিয়েন্স অথবা প্রাক শ্রোতা অধিকার যে কোনো একটা ব্যবহার করতে পারে। তো এটা যেহেতু আমার তৈরি করা প্রশ্ন, আমি এইটা ব্র্যাকেটে উভয়টাই দিয়ে দিয়েছি, যেন প্রশ্নের মধ্যে আপনাকে শেখাতে পারি কিছু। কি শিখালাম? এটা বাংলা এবং ইংলিশ দুইটাই, মানে প্রশ্ন দিয়েও আপনাকে শেখানোর চেষ্টা করছি, যেন পরীক্ষায় বাংলা আসুক, আইদার বাংলা অর ইংলিশ যেটাতে আসুক, আপনি সঠিক উত্তর করে আসতে পারবেন। তো এখানে প্রাকশ্রোতা অধিকার কার আছে? আমরা জানি কার আছে, অ্যাটর্নি জেনারেল আছে। তাহলে কোথায় অ্যাটর্নি জেনারেল আছে? এই যে দেখতে পেলেন, যেখানে অ্যাটর্নি জেনারেল পেলেন সেখানে আপনি চলে যেতে হবে। তবে হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল আবার প্রকারভেদ আছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছে, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আছে, আবার সহকারী অ্যাটর্নি জেনারেল আছে। তো শুধু যেখানে অ্যাটর্নি জেনারেল সেখানে। তো এই যে বাংলাদেশের এখানে যদি সহকারী থাকে বা ডেপুটি থাকে, সেটা আবার স্কিপ করতে হবে। তার মানে সঠিকভাবে লক্ষ্য করতে হবে যে শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল আছে কিনা। আগে বাংলাদেশের এটা ডাজ নট ম্যাটার, অ্যাটর্নি জেনারেল খুঁজে বের করতে হবে, শুধু অ্যাটর্নি জেনারেল। সহকারী, ডেপুটি এগুলো বা অতিরিক্ত এগুলো থাকলে হবে না। হ্যাঁ, নাফিউল ভাই, প্রশ্ন স্যার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই যে বার কাউন্সিলে এইভাবে পড়াতে পড়াতে আপনি যেভাবে পড়াচ্ছেন স্যার, আর পড়ানো হুম। লাগবে না স্যার, ওই আপনার নোট আর এই পড়াটা দেখেই সব হয়ে যাবে স্যার। এখন কিছু সাজেশন দেন, এটা 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 পড়েন, বুঝছেন স্যার? ওই দ্বন্দ্ববিধি এইভাবে বুঝেন স্যার, এটা 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 এখন সবার মুখস্থ হয়ে গেছে স্যার বার কাউন্সিল। হুম। দ্বন্দ্ববিধ্বংস অংশ থেকে আলোচনা করবো, তাই তো? হ্যাঁ, ওই কঠিন গুলো আলোচনা করেন স্যার, এগুলো সবার মুখস্থ হয়ে গেছে স্যার।
আপনি যেভাবে পড়াচ্ছেন স্যার, আর কোনো কেউ প্রবলেমে ধরবে না, কিছুই ধরবে না স্যার, কাউকে তো উত্তর দেওয়ারই সুযোগ নেই, মানে আপনি প্রশ্ন আচ্ছা করারই সুযোগ নেই স্যার। আচ্ছা, ধন্যবাদ। আল্লাহ হাফিজ স্যার। আচ্ছা, ওনার অনুরোধ যে একটু পেনাল কোডে ফোকাস করি। তো আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, পেনাল কোডে যখন আমি এই প্রশ্নটি পড়ব, 1834 সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে? তাহলে এই জায়গায় আপনাকে জাস্ট ফোকাস করতে হবে চেয়ারম্যান। চেয়ারম্যান জানতে চেয়েছে, তাহলে লর্ড ম্যাকুলে চেয়ারম্যান, এটা আমরা জানি। তাহলে কোথায় লর্ড ম্যাকুলে আছে সেটা চোখ বুলালে ম্যাকুলে। তো এখানে হয়তো বা আপনাকে ম্যাকলিড আর ম্যাকুলে দুইটা পড়তে হবে। ম্যাকলিড এবং ম্যাকুলে দেখতে একই রকম, আর চেহারা একই রকম। তো যেহেতু চেহারা একই রকম, সেহেতু আপনাকে একটু সতর্ক হয়ে ম্যাকলিড বা ম্যাকুলে এটা দেখে আপনাকে উত্তর করতে হবে, যেন ভুল না হয়। কারণ আপনি ম্যাকুলে পূরণ করতে যে ম্যাকলিড পূরণ করলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। এই প্রশ্নটা যখন আপনি পড়বেন, তাহলে এখানে সভাপতি ও কমিশনার কে বা কারা ছিলেন? তাহলে সভাপতি কমিশনার সবাইকে চাচ্ছে, তো এখানে প্রথমে সভাপতির নামটা থাকা উচিত, যেহেতু প্রথমে সভাপতি চেয়েছে। তাহলে দেখেন, প্রথমে সভাপতি লর্ড ম্যাকুলে এখানে দেওয়া আছে, প্রথমে সভাপতি লর্ড ম্যাকুলে দেওয়া আছে। আচ্ছা, আলোচনা করছি যে এমসিকিউ প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন। আর কিছুক্ষণ এই টপিকের উপরে আলোচনা হবে, তারপরে আমরা আবার প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তো আমি যে টেকনিকগুলো শেখাচ্ছি তার মধ্যে একটা হচ্ছে রিডিং স্কিল ডেভেলপ করা। আপনার দ্রুত পড়তে পারতে হবে এবং পড়ার সময় মাথা ঠান্ডা রাখতে হবে, যেন আপনি সেটা ক্যাচ করতে পারেন। অর্থাৎ শুধু মুখে পড়লে হবে না, গুনগুন শব্দ করলেও হবে না, আপনার ব্রেনে সেটা প্রবেশ করতে হবে এবং আপনার বুঝতে পারতে হবে। আপনার যদি প্যানিক হয়ে যান, ভয় পেয়ে যান, মাথা যদি গরম হয়ে যায় বা নার্ভাস হয়ে যান, তখন কিন্তু ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যায়। অনেক সময় গণিত করার সময়, চাকরির পরীক্ষাতে যেগুলো ম্যাথ থাকে, ম্যাথ করার সময় এই সমস্যাগুলো হয়, যে হিসাব করতেও কেউ পারে না। অনেকেই আছে যে অঙ্ক করতে এতই দুর্বল হয়ে যান ক্যালকুলেটরের কারণে। কিছু দোকানদার আছে, দুইটা জিনিস কিনেছে, একটার দাম 40 টাকা আর একটার দাম 10 টাকা। 40 আর 10 যে 50, এটাও ক্যালকুলেটর টিপতে হয়। এরকমও দোকানদার দেখেছি। দুই তিনটা জিনিস মানে যোগ করবে, সে ব্রেনে করতে পারে না, এত ক্যালকুলেটর নির্ভর হয়ে গেছে। আজকে যেমন আমার একটা মানে নোট প্রিন্ট করলে, যেখান থেকে প্রিন্ট করি সেখানে আমাকে দিনের দিন আমি পেমেন্ট দিয়ে দিই। তো পেমেন্ট হিসাব করতে যে আপনার হিসাব করলো, হিসাব করার পরে আজকে আবার লিখিত বেসে একজন ভর্তি হয়েছেন। তো ওনার নোটটা পাঠিয়েছি, তো ওইটা প্রিন্টের জন্য ছিল এবং বাধাইয়ের বিল ছিল। তো ওই প্রিন্ট যে বিল এবং বাধাই বিল দুইটা আলাদা আলাদা হিসাব করছে, একসঙ্গে তো একসঙ্গে হিসাব করা যেতে পারে। তো এবং ক্যালকুলেটর ব্যবহার করছে। তো আমি ওনার ক্যালকুলেটর টাইপ করার আগে আমি মুখে বলে দিলাম যে আপনার বিল এটা, কারণ তিনটা যোগফল করতে হবে। এটা খুবই সহজ, কিন্তু ব্রেন ওনার কাজই করতে, ব্রেন উনি এমন ক্যালকুলেটর ব্যবহার করে অভ্যস্ত যে ওনার ব্রেন মানে কষ্ট করতে ইচ্ছুক না। মানে মাথাটা যে একটু খাটাবে, মাথা মাথা খাটানো বলে এটাকে, মানে একটু বোঝার চেষ্টা করবে তা না, জাস্ট ক্যালকুলেটর নির্ভর। তো এইরকম যেন মাথা খাটাতে চাচ্ছেন না, মানে সহজলভ্য কোনো কিছু দেখলে, সহজ প্রশ্ন আপনার উত্তর করতে ইচ্ছা করছে, আর যেগুলো বড় প্রশ্ন, অপশন বড়, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে ইচ্ছে করছে, এরকম করলে হবে না। যেমন এই 9 নম্বর প্রশ্ন, এটা একটু বেশি পড়তে হবে। অনেকে হয়তো বা এই ধরনের প্রশ্ন স্কিপ করে যেতে পারেন। যদি সময় কম থাকে, শেষের দিকে চলে আসছেন, বড় প্রশ্ন চলে আসছেন, তখন স্কিপ করতে পারেন, কিন্তু প্রথমে আপনি পড়ে ট্রাই করতে পারেন। যেমন ছোট প্রশ্নে গড় সময় আপনার 33 সেকেন্ড করে লাগছে, একটা প্রশ্নের উত্তর করতে গেলে 33 সেকেন্ড লাগছে, প্রায় কাছাকাছি অ্যাভারেজ। এখন কোন প্রশ্নে তো উত্তর করতে 33 সেকেন্ড লাগে না, আপনি একটা বৃত্ত পূরণ করতে হয়তো বা 2 থেকে 3 সেকেন্ড সময় লাগছে। 2-3 সেকেন্ডে আপনি বৃত্ত বাসায় প্র্যাকটিস করতে থাকেন। টাইম ম্যানেজমেন্টের জন্য আপনি বাসায় এমনি গোল 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 বৃত্ত ভরাট করতে থাকেন। আমার যে ওয়েমার শিট আছে, একটা ওয়েমার শিট নষ্ট করে ফেলেন। একটা ওয়েমার শিটে কতগুলো বৃত্ত আছে? একটা ওয়েমার শিটে আপনার বৃত্ত থাকবে কোথায়? যে রোল নম্বরের ঘরগুলো আছে, রোল নম্বরের যে ঘরগুলো আছে, 10টা করে আছে লাইন, তাহলে পাঁচ পাঁচ দশে 50। রোল নম্বরের ওখানে 50টা বৃত্ত আছে, সেট করে ওখানে 4টা বৃত্ত আছে, তাহলে 54টা।
এইদিকে 100টা প্রশ্নে বা 400টা বৃত্ত আছে, তাহলে কতটা বৃত্ত হলো? 454টি বৃত্ত আছে। একটা মডেল টেস্টে 454টি বৃত্ত আছে। আপনি 454টি বৃত্ত পূরণ করার প্র্যাকটিস করেন। একটা মডেল টেস্টের যে ওএমআর শিট আছে, একটা ওএমআর শিট পুরোটা আপনি সবগুলো বৃত্ত ভরাট করে ফেলেন। রোল নম্বরের 50টা সেট কোডের, আমার যে ওএমআর শিটের কথা বলছি, 454টা এবং 100টা প্রশ্নে 4টা করে বৃত্ত, তাহলে 454টি বৃত্ত সবগুলো আপনি পূরণ করেন বাসায় প্র্যাকটিস করার জন্য। একটা ওএমআর শিট নষ্ট করেন, তাহলে কি হবে আপনার? এবং আপনি 10টা করে পূরণ করবেন টাইমার লাগিয়ে। টাইমার সেট করলেন, টাইমার সেট করার পরে কোথায় টাইমার পাবেন? ফোনে টাইমার আছে, ফোনের দেখবেন ওয়াচের মধ্যে টাইমার অপশন আছে। আপনি টাইমার চালু করে দিয়ে বৃত্ত পূরণ করবেন, 10টা করে বৃত্ত পূরণ করবেন, টাইমার অফ করবেন। তখন আপনি একটা ছোট খাতা রাখবেন, খাতাতে নোট নিবেন ফার্স্ট অ্যাটেম্পে 10টা পূরণ করতে কত সেকেন্ড সময় লাগলো। তারপরে সেকেন্ড অ্যাটেম্পে 10টা পূরণ করতে কত সেকেন্ড সময় লাগলো। এবং বৃত্ত পূরণ করতে গিয়ে আপনি ক্লকওয়াইজ পূরণ করবেন না অ্যান্টি ক্লকওয়াইজ পূরণ করবেন, সেটাও আপনি লক্ষ্য করবেন কোনটাতে আপনি অভ্যস্ত। আপনি যদি ডান হাতে লিখেন, মানে আপনার যদি রাইট হ্যান্ডেড হন, তাহলে ক্লকওয়াইজ পূরণ করতে আপনার সুবিধা হবে। আর যদি আপনি লেফট হ্যান্ডেড হন, তাহলে আপনাকে অ্যান্টি ক্লকওয়াইজ পূরণ করতে সুবিধা হবে। তারপরেও আপনার এর ব্যতিক্রম হতে পারে, আমি জেনারেল বলছি। আমার ক্ষেত্রে আমি ক্লকওয়াইজও পূরণ করি, অ্যান্টি ক্লকওয়াইজও পূরণ করি। কেমন? মনে করেন যে আমি যখন বৃত্তটা পূরণ করি, পূরণ করার সময় আমি ক্লকওয়াইজ শুরু করি, ক্লকওয়াইজ আমি 2 সেকেন্ড সময় দিলাম। তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ আমি আবার 1 সেকেন্ড দিব। তাহলে কি হয়? মাঝখানে যে সাদা সাদা অংশ সেটা ফিল আপ হয়ে যায়। এটা প্র্যাকটিস করতে পারেন, এটা আমার টেকনিক। আমি ক্লকওয়াইজ দিব 2 সেকেন্ড, অ্যান্টি ক্লকওয়াইজ দিব 1 সেকেন্ড। মানে আমি বেশ অনেকক্ষণ ধরে ঘোরাবো। 2 সেকেন্ড ধরো, ঘোরানো মানে অনেকক্ষণ ধরে, মানে ফাস্ট ঘোরাতে হবে। এবং আপনার কন্ট্রোলটা হাতের এমন হতে হবে যেন বৃত্তের বাইরে না যায়। এবং বৃত্ত পূরণ করার আরেকটা সঠিক নিয়ম হচ্ছে, আপনি সার্কেলের কাছাকাছি, মানে বৃত্তের যে পরিধি, পরিধির কাছাকাছি আগে আপনি পূরণ করে নেন। মানে সাবধানে, মানে আউটার লাইন গুলো আগে করে নেন। আউটার লাইন করে নেওয়ার পরে ভিতরে তখন দ্রুত আপনি পূরণ করেন। কারণ প্রথমে যদি আপনি আউটার লাইন দ্রুত পূরণ করতে যান, আপনার ভিতর বাইরে চলে যাবে। এটা কিন্তু খুবই একটা কার্যকরী টিপস। তার মানে আপনার বৃত্তের শেষ আউটার লাইন আগে, বৃত্তটাকে তৈরি করে নেন, বৃত্তের মধ্যে আপনি আগে বৃত্ত তৈরি করে নেন। তৈরি করে নিয়ে তারপর দ্রুত আপনি পূরণ করতে শুরু করেন। দ্রুত পূরণ করতে যে ভিতরে ফাঁকা ফাঁকা অংশ থাকবে। বিশেষ করে বাচ্চারা ওই যে একটা ড্রয়িং রং করা, মানে কালার বুক দেখবেন যে মোম রং বা অন্যান্য যে কালার পেন্সিল দিয়ে কি করা হয়, ফিল করতে দেওয়া হয়। তো এই ফিল করলে বাচ্চারা যখন প্রথমে ফিল করতে শুরু করে, অনেক ফাঁকা থাকে, মাঝখানে অনেক হালকা 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 সাদা শেড থেকে যায়। তো এই সাদা শেড বৃত্তের দূর করার জন্য আমি অ্যান্টি ক্লকওয়াইজ আবার 2-1 প্যাচ মেরে দিই। 2-1 প্যাচ যখন আমি লাগিয়ে দেবো, তখন অনেকটা কি করে যাই, সাদা দূর হয়ে যায়। এটা সবার জন্য প্রযোজ্য হতেও পারে, নাও পারে। কারণ যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্রায় সমান স্পিডে ঘোরাতে পারবে এবং সঠিক হাতের কন্ট্রোল থাকবে, তারাই অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাই করতে পারেন। আমার ওই মার্কশিট দিয়েছি, সেগুলো আপনারা 2-1টা নষ্ট করে দেখতে পারেন। এই টিপস গুলো, সেই ক্ষেত্রে আপনাকে ফাস্ট পূরণ করতে হবে। প্রতি 10টার জন্য কত সেকেন্ড লাগছে, এভাবে প্র্যাকটিস করতে করতে অন্তত 10-20টা আপনি কি করতে হবে। একদিনে বসলেন, আপনি 100টা পূরণ করলেন, মানে 25টার করে যে আছে, 1 থেকে 25 পর্যন্ত প্রশ্ন, এখানে তো 100টা আছে। 4-25 100, 100টা এই বৃত্তটা আপনি একদিনে পূরণ করলেন। তাহলে আপনি 10টা টার্ন, মানে প্রথম এভাবে করতে করতে দেখবেন যে কতটা হচ্ছে। এইভাবে সবগুলো যখন একটা 454টি যখন পূরণ করবেন, তখন আপনার অবশ্যই প্র্যাকটিস ভালো হবে। 2-3 দিন মিলে এটা আপনি করতে পারেন। কালকে মডেল টেস্ট দিবেন, মডেল টেস্ট দেওয়ার আগে আপনি অন্তত 100টা বৃত্ত পূরণ করলেন, প্র্যাকটিস করলেন। এইভাবে পূরণ করতে যে কোনো যদি সমস্যা হয়, সেটা নিজে ভেবে ঠিক করলেন, না হলে আমার সাথে শেয়ার করলেন যে স্যার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ পূরণ করতে যে আমার এরকম সমস্যা হচ্ছে। কলম সিলেক্ট করার কথা বললাম, যে 0.5 না ইউজ করে 0.6 বা 0.7 ইউজ করতে পারেন। মার্কেটে সব ধরনের কলম পাওয়া যায়, বিশেষ করে জার্মান মেড একটা কলম আছে 0.7। তারপরে একটা ইউকে ইউকে মানে পাইলট যে কলমটা আছে, পাইলট যদি আপনি বল পয়েন্ট পান ভালো, যদি খুঁজে পান, একটু দাম মেবি
কম দামেরও আছে, 10 টাকা 15 টাকা 20 টাকা দামেরও আছে, আবার দামি কলমগুলো আছে। বিশেষ করে দামি কলম যেগুলো আছে বল পয়েন্ট, সেগুলো আবার ভালো লিখে না। এখানে একটি প্রশ্ন আছে, ইংরেজি। এখানে দা পেনাল কোড 860, এই পুরোটা পড়ার দরকার নাই। যখন আপনি পি দেখতে পেলেন, পেনা পেনা বললে আপনি পেনাল কোড বুঝে যাবেন। তো শুধু পেনাল বা পেনা এতটুকু দেখলেই বোঝা যাবেন পেনাল কোড। মনে মনে উচ্চারণ করাও লাগবে না, বা উচ্চারণ করলেন পেনাল কোড বা পিসি। এর কোন ধারায় গুড ফেথ, মানে নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভড ইন গুড ফেথ হুইচ ইজ ডান অর বিলিভড উইদাউট ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, কত ধারায় আছে পেনাল কোডের? এটা বলা আছে 52 ধারায়। এটা আপনার মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। কত ধারায় আছে এটা মুখস্থ করতে হবে। তবে আপনার মাথায় একটা কি থাকবে, ক্রোনোলজিক্যাল একটা অর্ডার থাকবে ধারার, যেটা আপনার মাথায় সাজানো থাকবে। যেমন আপনার বুক সেলফে বইগুলো সাজানো থাকে ক্যাটাগরি আকারে, তারপর কিচেনে মা বোনদের থালা বাসনগুলো সিরিয়ালে সাজানো থাকে, যে যত গোছানো সে তত ক্যাটাগরি সুন্দর করে সাজানো থাকবে। তারপর বইয়ের যে আলমিরা, মানে কাপড়ের আলমিরাতে একভাবে সাজানো থাকে। মানে ওয়েল অর্গানাইজ হলে সবকিছু সুন্দর লাগে, আর অগোছালো হলে এলোমেলো। আপনার বাসায় কেউ গেস্ট গেল, আপনার যদি বাসা পরিপাটি সুন্দর সাজানো থাকে, তাহলে সেটা আপনার জন্য প্রেস্টিজ বজায় থাকলো। আর যদি দেখলেন যে সাজানো নাই, এলোমেলো, তখন আপনাকে কি করতে হবে? ছোট বাচ্চা যদি থাকে, ছোট বাচ্চার অজুহাত দিতে হবে। Just ওই ভাবি যদি আসে, ভাবি যতই গুছিয়ে রাখি, এই বাচ্চার জন্য ভালোভাবে গোছানো থাকে না। তো আপনার মাথায় যতই গুছিয়ে আপনি এখন রাখার চেষ্টা করবেন, এই ধারাগুলো আপনার এলোমেলো হবে। তাহলে কি করতে হবে? বাচ্চা যতবার এলোমেলো করবে, আপনাকে ততবার গোছাতে হবে, দিনে 5বার গোছাতে হবে। তাই আপনার যতবার এলোমেলো হয়ে যাক, আপনাকে কি করতে হবে? এই ধারাগুলো আমি একটু আগে শিখিয়ে দিলাম, যে চর্চা করতে হবে। ধারা লিখলেন পাশে, যেমন 52, গুড ফেথ বা সরল বিশ্বাস, এভাবে আপনাকে ছোট ছোট করে লিখতে হবে। এটা আপনাকে নিজে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, এবং সেগুলোই চোখ বোলাতে হবে, এবং আবার চেষ্টা করতে হবে না দেখে আপনি পারছেন কিনা। আগে আপনি ধারাগুলো লিখে নেন, সংখ্যাগুলো, এবং এর বিষয়বস্তুগুলো আপনি না দেখে লিখতে পারছেন কিনা। মানে আপনি যতবার এলোমেলো হবে ততবার সাজিয়ে নিতে হবে। একই উদাহরণ, একই সিস্টেম। যতবার আপনি গোছাবেন তত আপনার ব্রেনটা পলিশ হবে, অভ্যস্ত হবে সেটা মনে রাখার জন্য। আচ্ছা, এই নোটের আমি সর্বশেষের দিকে চলে যাব, টাইম ম্যানেজমেন্ট বিষয়ে কিছু কথা বলার জন্য। আচ্ছা, এই যে পরামর্শ দিয়েছে, আমি পরামর্শর আজকে টাইম ম্যানেজমেন্টের সাথে যে সংশ্লিষ্ট পরামর্শ 4, প্রশ্নপত্র গ্রহণ, চেক ও পড়া। আপনি প্রশ্নপত্র গ্রহণ করছেন মানে পরীক্ষা শুরু হয়ে গেল। এবার প্রশ্নপত্র দাঁড়িয়ে ভদ্রভাবে ডান হাতে গ্রহণ করুন। সেট কোড পূরণ করার প্রয়োজন হলে তা প্রশ্নপত্রের সাথে মিলিয়ে পূরণ করুন। এক্ষেত্রে সেট কোডটি উপরের ফাঁকা ঘরে লিখতে ভুলবেন না কিন্তু। আগের পদ্ধতিতে আমি এটা বলেছি, আর সেট কোড দেওয়া থাকলে তো দেওয়া আছেই, বলা যায় না। এবার সেট কোড আপনাকে পূরণ করতে হতে পারে। আবার যেহেতু দেশের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, 23 সালে যা কিছু ছিল 24 সালে পরিবর্তন হয়ে গেছে। 25 সালে পরীক্ষা দিতে এসে, গতবার যে সিস্টেমে পরীক্ষা হলো, ওই মার্কশিট এবং প্রশ্ন একসাথেই ছিল, মাঝখান থেকে ছিঁড়ে আলাদা করতে হলো। তো এরকম এবার নাও হতে পারে। এবার আবার আগের ম্যানুয়াল পদ্ধতিতেও যেতে পারে, বলা যায় না। যেমন অবস্থা তেমন ব্যবস্থা। এবার খেলা শুরু, মানে আপনি প্রশ্নপত্রটি 5 মিনিট মনোযোগ সহকারে পড়ুন। আমার রিকমেন্ডেশন হচ্ছে, আপনি 5 মিনিট প্রশ্নপত্রটা একটু মনোযোগ সহকারে পড়ুন। মানে পুরোটা পড়ার দরকার নেই, আপনি দেখলেন 5 মিনিট না হোক, অন্তত 2-3 মিনিট। প্রথম মিনিটেই আপনি, মানে প্রথম 60 সেকেন্ডের মধ্যে একটা পূরণ করে ফেললেন, এই এই ভুলটা করবেন না। কারণ আপনার প্রশ্ন পড়ার পরে আপনাকে বুঝতে হবে, প্রথম দিকে কোন প্রয়োজনে আপনি প্রশ্নপত্রের সাইডে একটা কি নিতে পারেন, একটা নোট নোট নিতে পারেন। যেমন প্রথমে আপনি দেখলেন পেনাল কোড আছে, তখন আপনি পিসি লিখে রাখলেন। তারপরে আপনি লক্ষ্য করলেন 20টার পরে 21 নম্বরে গিয়ে দেখলেন যে এখানে সিপিসি আছে, তখন সিপিসি লিখলেন। আপনি চাইলে এটা করতে পারেন। তার মানে প্রশ্নের অ্যারেঞ্জমেন্ট, প্রথমে কি আছে, মাঝে কি আছে, 7টা লাইন
কখন কিভাবে সাজানো আছে এটা আপনি একটা ছোট নোট নিতে পারেন। 1 মিনিট যথেষ্ট, 1 থেকে 2 মিনিট যথেষ্ট, ব্রেন যদি আপনার সজাগ থাকে 2 মিনিট আপনি বুঝে যাবেন যে কোথায় কি সেট আপ আছে। এক, এরপরে আপনি এই দেখা অবস্থাতে বুঝতে পারবেন যে প্রশ্নগুলো কতটা টাফ হয়েছে, মানে আপনার কমন আসছে কিনা। প্রথম 2-3টা প্রশ্ন পড়ে যদি দেখেন যে প্রশ্ন আপনার পরিচিত মনে হচ্ছে, মানে কমন। যদি দেখেন প্রশ্ন আপনার অপরিচিত মনে হচ্ছে, তার মানে কঠিন। ঘাবড়ে যাবেন না। প্রশ্ন যদি প্রথমেই দেখেন প্রথম 4-5টা বা 10টা প্রশ্ন পড়ার পরে যদি দেখেন প্রশ্ন আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কমন হচ্ছে না, আপনি স্কিপ করে যান। এই সাবজেক্ট প্রথম দিকে আপনার কাছে কঠিন মনে হচ্ছে, হয়তোবা 20 নম্বর বা 21 নম্বর প্রশ্ন থেকে সবগুলো আপনার মাঝখানের প্রশ্নগুলো সহজ মনে হতে পারে, শেষের গুলো সহজ মনে হতে পারে। অতএব আপনি যখন 1-2 পড়া শুরু করেছেন হয়তোবা সেটা সবচেয়ে টাফ প্রশ্ন আপনার প্রশ্নের মধ্যে, প্রশ্নপত্রের 100টা প্রশ্নের মধ্যে সবচেয়ে টাফ প্রশ্নগুলো হয়তোবা প্রথমে আপনি দেখছেন, এরকম হতে পারে। অতএব প্রথমেই মানে ভয় পাবেন না, সেগুলো স্কিপ করে প্রয়োজনে পরের দিকে যাবেন। তাহলে এভাবে দেখার পর আপনি বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটা কতটা হার্ড হয়েছে বা কতটা সহজ হয়েছে, একটু তো ধারণা পাবেন। তারপরে আপনি টার্গেট করবেন যে আমি কতটি পূরণ করব, এটা আমি বেশি পূরণ করব না কম পূরণ করব। তখন একটা টার্গেট করার পরে আপনি মিনিমাম 2-3 বা 4-5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট আপনি সময় নিলেন, 5 মিনিট পরে আপনি এবার কি করতে শুরু করলেন, বৃত্ত ভরাট করতে শুরু করলেন ওই মার্কশিটের। এই সময়ে কারোর সাথে অযথা কথা বলে নিজের ও তার সর্বনাশ করবেন না। কথা বললে সাইলেন্ট এক্সপেল করতে পারে বা আরেকজন খেপে যেতে পারে। কোনো অংশ থেকে শুরু করবেন সিদ্ধান্ত নিন। তার মানে প্রথম 1 নম্বর থেকে যে পূরণ করতে হবে তা নয়, আপনি 7 নম্বর থেকে পূরণ করেন, 20 নম্বর থেকে পূরণ করেন, আপনি 90 নম্বর থেকে পূরণ করেন। শেষের গুলো আপনি ডিসাইড করেছেন আমার নোটে বার কাউন্সিল অংশ আছে, দেখলেন বার কাউন্সিল অংশ আছে 95, 96, 97, 98, 99, 100, মানে শেষের 5টা বার কাউন্সিল অংশ আপনি শেষের 5টা পূরণ করেন না আগে, নো প্রবলেম, আপনি জাম্প করেন। তবে হ্যাঁ, যে সাবজেক্ট ধরবেন সেই সাবজেক্ট আগে শেষ করার চেষ্টা করবেন। পেনাল কোড ধরলেন, পেনাল কোডের 20টার আপনি আগে টার্গেট করলেন, 20টার মধ্যে আপনি 15টা পারলেন, 15টা পূরণ করলেন, 5টা ছেড়ে দিলেন। আচ্ছা, এরপরে অতঃপর সঠিক নিয়মে ওইমার শীটটি উত্তরের বৃত্তগুলো পূরণ শুরু করুন। 5 মিনিট পরে 6টা মিনিট আপনি পূরণ শুরু করলেন। 5 মিনিট বলেছি যে এটা 5 মিনিট হবে তা না, সবার ক্ষেত্রে তা না, কারো 4 মিনিট, কারো 6 মিনিটও হতে পারে। একটি করে প্রশ্ন পড়ুন, উত্তরটি শতভাগ বা 100% সঠিক মনে হলেই কেবল সঠিক অপশনটি পূরণ করুন, মানে ফার্স্ট অ্যাটেম্প্ট, প্রথম চেষ্টায় যেটা আপনি 100% শিওর, মানে একেবারে পরিচিত, সেটাই আপনি পূরণ করেন। অপরিচিত, একটু একটু পরিচিত, কনফিউশন তৈরি হচ্ছে ক হবে না খ হবে, দয়া করে ফার্স্ট অ্যাটেম্পে এই ধরনের প্রশ্নের উত্তর করবেন না, এটা আমার সাজেশন। তারপরে কারো যদি এর ব্যতিক্রম হয় যে হ্যাঁ কনফিউশন সৃষ্টি সামান্য হয়েছে, সেটা আমি ফার্স্ট অ্যাটেম্পে পূরণ করব, এরকম যদি কারো অভ্যাস থাকে সেটা তার নিজ দায়িত্বে করবেন। তবে আমি যেটা করি, ফার্স্ট অ্যাটেম্পে আমি 100% যেগুলো শিওর সেগুলো পূরণ করে যাব, এবং যেটা স্কিপ করছি, আবারও বলছি, যেটা স্কিপ করছি প্রশ্নের কোনায় একটা ছোট করে দাগ দিয়ে দেবো। প্রশ্ন আছে, প্রশ্নর মনে করেন যে আমি যে প্রশ্নের উত্তরটা পারলাম না, যেমন আমি 7 নম্বর প্রশ্ন উত্তর পারিনি, 7 নম্বরের ডানে আমি সিরিয়ালে এই ধরনের একটা কি দিয়ে দেবো, চিহ্ন দিয়ে দেবো। দেখেন এখানে 7-এর পাশে একটা ছোট্ট হাইফেন দেওয়া আছে, তো এইভাবে একটা ছোট্ট হাইফেন দিয়ে দেবো। কেন হাইফেন দিব? কারণ এটা আমি উত্তর করিনি, তার মানে এই প্রশ্নের বিপরীতে 7 নম্বর প্রশ্ন আমি উত্তর করিনি, তার মানে ওই মার্কশিটে 7 নম্বর আমার ফাঁকা আছে। তাহলে এটা আমি চিহ্ন দিয়ে দিলে সেকেন্ড অ্যাটেম্পে ওই 7 নম্বরটা পূরণ, মানে আমার খুঁজে পেতে সহজে সুবিধা হবে। 1 থেকে 6 পর্যন্ত আমি পূরণ করেছি, 7 নম্বর পূরণ করলাম না, সাথে তাহলে আমি একটা চিহ্ন দিয়ে রেখেছি। সেকেন্ড অ্যাটেম্পে আমাকে 1, 2, 3, 4, 5, 6 এগুলো আমার দেখার দরকার হচ্ছে না, জাস্ট ডিরেক্ট আমি 7 নম্বরে যাচ্ছি। তারপরে আমি 8, 9 পূরণ করেছি, 10 নম্বর পূরণ করিনি, 10 নম্বরে আমি সেকেন্ড অ্যাটেম্পে চিহ্ন দিয়ে রাখবো সহজে খুঁজে পাওয়ার জন্য। তাহলে ফার্স্ট অ্যাটেম্পে কি করতে হবে, 100% যেগুলো শিওর সেগুলো পূরণ করবেন, এবং যেগুলো কনফিউশন তৈরি হচ্ছে বা স্কিপ করে যাচ্ছেন সেগুলো আপনি চিহ্ন দিয়ে রাখেন। সেকেন্ড অ্যাটেম্পে জাস্ট ওগুলোকে আমি টার্গেট করব, যেগুলো পূরণ করেছি সেগুলোকে আমার চোখ বোলানোর দরকার হবে না। তারপরে যে প্রশ্নটি প্রথম প্রচেষ্টায় পারলেন না বা বুঝতে সমস্যা হচ্ছে সেটির বামে একটি হাইফেন দিয়ে চিহ্নিত করে রাখুন, যেন দ্বিতীয় প্রচেষ্টার সময় সহজে খুঁজে পান। অলরেডি বলে দিয়েছি। এবার পরের প্রশ্নটি ধরুন এবং এভাবে অগ্রসর হন, মানে সিরিয়ালে একটার পর একটা যেতে থাকুন। এবার 30 থেকে 35 মিনিট পরীক্ষা দেওয়ার সময় আপনার অবশ্যই হাত ঘড়ি নিয়ে যাবেন, বা দেওয়ালে যদি ঘড়ি থাকে
তাহলে অর্ধেক 30-35 মিনিট মোটামুটি হয়ে গেছে, অ্যাভারেজ 50% আপনার সময় চলে গেছে। তখন আপনি 1 মিনিট বিরতি নিয়ে আপনি কতটুকু যাত্রা অতিক্রম করলেন সেটা আপনার দেখার চেষ্টা করতে হবে। মানে 1 মিনিট বিরতি নিয়ে 100% নিশ্চিত মনে করে পূরণ করেছেন তা গণনা করেন। অর্থাৎ ফার্স্ট প্রচেষ্টাতে মনে করেন আপনি 30 মিনিটে গেছেন কত পর্যন্ত, 70 পর্যন্ত গেছেন। বাকি 30টা প্রশ্ন আপনি এখনো পড়েননি, মানে 1 থেকে 70 পর্যন্ত আপনি কাউন্ট করতে পেরেছেন। এই মুহূর্তে আপনি 70 বা 72 নম্বর প্রশ্নে আছেন। এই অবস্থায় আপনি বিরতি নেন, এখানে একটু একটু বড় একটা চিহ্ন দেন, হাইফেনটা একটু বড় করে দেন, তার মানে আপনি এই পর্যন্ত কমপ্লিট করলেন প্রশ্ন পড়া এবং উত্তর করা। এবং কিছু ছোট ছোট হাইফেন আছে যেগুলো স্কিপ করে গেছেন। এই অবস্থায় আপনি কি করেন, এই অবস্থায় ওপরে যে হাইফেন দেওয়া আছে ছোট ছোট, সেগুলো গণনা করেন। সেগুলো গণনা করে আপনি 1 থেকে 70 পর্যন্ত গেছেন, কমপ্লিট করেছেন, সেগুলো গণনা করে আপনি পেলেন 10। তাহলে আপনি 10টি স্কিপ করেছেন, আর এদিকে এখনো আনডান অবস্থায় আছে 30টি। তাহলে আপনার 40টি এখনো পূরণ করা হয়নি, মানে আপনি 60টি অলরেডি পূরণ করে ফেলেছেন। 30 থেকে 35 মিনিটের মধ্যে আপনি কয়টি পূরণ করেছেন, আপনি উত্তর পেয়ে গেলেন, আপনি 60টি পূরণ করে ফেলেছেন। এই সংখ্যাটা কারো জন্য 30 কারো জন্য 40 হতে পারে, কারো জন্য 50 হতে পারে, কারো জন্য 60 হতে পারে, বা কাছাকাছি হতে পারে। 30-এর নিচে যে কেউ যদি 30 মিনিটে 30-এর নিচে পূরণ করেন, তার মানে তার পরীক্ষা খারাপ হচ্ছে, মানে তার জন্য পরীক্ষা টাফ হয়ে যাচ্ছে, বা ওই মার্কশিট পূরণে তার ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টের সমস্যা আছে। 30 মিনিটে যদি 30টা পূরণ করেন, এটা ভালো লক্ষণ নয়। তার মানে 30 মিনিটে মিনিমাম আপনাকে 50টা পূরণ করতে হবে। কেন? কারণ 30 মিনিট মানে অর্ধেক সময়, অর্ধেক সময় আপনাকে 50%, 50টি প্রশ্ন পূরণ করতেই হবে। আচ্ছা, এই মুহূর্তে আপনি নিশ্চিত উপলব্ধি করতে পারছেন যে প্রশ্ন কতটা সহজ, মধ্যম বা কঠিন হয়েছে। কারণ আপনি যদি 60টি পূরণ করেন, আপনার পাস হয়ে গেছে। 100% শিওর 60টি পূরণ করেছেন না, আপনার তো পাস হয়ে গেছে। আর যদি 50টি পূরণ করেন, তাহলে আপনি মাঝপথে আছেন, আরো কিছু পূরণ করতেই হবে। এবং আপনি কতটি পূরণ করতে সক্ষম হয়েছেন, এবার সিদ্ধান্ত নিন। বাকি যে 25-30 মিনিট আছে, এই মিনিটে আপনি আর কতটি প্রশ্নের উত্তর করবেন। আপনি যদি মনে করেন যে আমার 60টা তো আমি 100% শিওর পূরণ করেই ফেলেছি, তাহলে আমি কি করব, আর সর্বোচ্চ 15টা পূরণ করব 75টা। 75টার মধ্যে যদি 5টা ভুলও হয়, তাহলে তো আপনি সেফ জোনে থেকে গেলেন। আপনি যতই এক্সপার্ট হন, 90টির বেশি বৃত্ত পূরণকরণ থেকে নিজেকে সংযত রাখুন, মানে নিজেকে কন্ট্রোল করুন, বিরত রাখুন, সংযত রাখা উচিত। যদি 100% নিশ্চিত হয়ে 100টি বৃত্ত পূরণ করেন, তাতে সমস্যা নেই। তবে মনে রাখবেন 5 নম্বর কিন্তু 50, আর এই নম্বর পেতে টার্গেটেড সেফ জোন হচ্ছে 75 থেকে, এখানে 80 হবে, 70 থেকে 75 হবে, এখানে 70 করে নেবেন। 70 থেকে 75 সেফ জোন, মানে আপনাকে এত পেতে হবে, এই টার্গেট করতে হবে। সেই ক্ষেত্রে 10-12টা ভুল হলেও আপনি ফেল করবেন না, অন্তত সেফ জোনে থাকবেন, 60টির উপরেই থাকবেন। ভুল ক্রমে কোনো ভুল বৃত্ত পূরণ করলে তা ঘষে তোলার চেষ্টা করবেন না। 5-এর উত্তর হবে ক, আপনি খ পূরণ করে ফেলেছেন, আপনি ঘষে তোলার দরকার নাই, যা আছে তাই, মিস হয়েছে মিস। একটি প্রশ্নের উত্তরের জন্য একটি মাত্র বৃত্ত পূরণ করবেন, একাধিক বৃত্ত পূরণ করার দরকার নাই। ক ভুল হয়েছে, খ সঠিক মনে হচ্ছে, খ পূরণ করে দিলেন, 2টা পূরণ করে দিলেন, এটা করার দরকার নাই। ওএমআর শীটে কয়টি বৃত্ত পূরণ করলেন তা আপনার প্রশ্নের সংখ্যার সাথে মিলিয়ে নিন। মানে এবার পরীক্ষা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেলে আপনি এই যে যেগুলো সেকেন্ড ট্রাই করলেন এবং হাইফেন দেওয়া আছে, হাইফেন দেওয়া কোনটা যদি পূরণ করে ফেলেন, যেগুলো সেকেন্ড ট্রাই করেছেন, হাইফেনটাকে এবার আপনি টিক চিহ্নে পরিবর্তন করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। মনে করেন যে আপনি যখন ফার্স্ট অ্যাটেম্পে এই ধরনের যখন হাইফেন দিচ্ছিলেন, দেখেন ফার্স্ট অ্যাটেম্পে এই ধরনের যখন আপনি হাইফেন দিচ্ছিলেন, দেখা যাচ্ছে কিনা হাইফেন, একজনকে লাইনে নেই। আচ্ছা, মুন্নি আপু, কক্সবাজার, 12টা 12 বাজে, দেখি জেগে আছে কিনা। শিবলি ভাই, শিবলি ভাই, লাইনে আসার জন্য অনুরোধ করেছি। দিলরু বাপু, স্যার আসসালামু হ্যাঁ, আলাইকুম। ধন্যবাদ রাত জেগে ক্লাস জি করার জন্য। স্যার। আচ্ছা, ফার্স্ট অ্যাটেম্পে জি আমি স্যার বললাম এই ধরনের অবশ্যই। একটা হাইফেন দিবেন।
বুঝতে পেরেছেন? জি স্যার। যে এটা আমি উত্তর করিনি, সেকেন্ড টাইম আমি ট্রাই করব। সেকেন্ড টাইম যখন ট্রাই করতে গেলেন, তো এই হাইফেনটার আগে আপনি কি করবেন, আরেকটা উল্টো দিকে হাইফেন দিয়ে দিবেন। মানে এই হাইফেনকে আপনি কি করে দিবেন, টিক চিহ্ন করে দিবেন। জি স্যার, দেখা হাইফেনকে টিক যাচ্ছে চিহ্ন স্যার। করে দেওয়ার অর্থ কি? টিক চিহ্ন করে দেওয়ার অর্থ কি, মানে আপনি এটা অলরেডি দিয়ে ফেলেছেন, হাইফেন এবার টিক জি চিহ্ন স্যার। হয়ে গেছে। মানে আরেকটা উল্টো দিক জি থেকে স্যার। হাইফেন দিয়ে একটা কোণ তৈরি করে দেন। তার মানে এটা আপনার হ্যাঁ। সেকেন্ড ট্রাইয়ে আপনার সমাধান হয়ে গেছে। আর যেগুলো হাইফেন জি থেকে স্যার। যাচ্ছে, মনে করেন আরেকটা আপনি পূরণ করেছেন, সেটা সেকেন্ড ট্রাইয়ে হাইফেনে আছে, যেমন এই যে 10 নম্বর, এটা এই জি অবস্থায় স্যার। আছে। মানে তৃতীয় প্রচেষ্টাতে আপনি তখন ওগুলো ট্রাই করেন। টিক চিহ্নগুলো আর ট্রাই করার দরকার নেই। যেগুলো হাইফেন টিক জি চিহ্নতে স্যার। রূপান্তরিত হয়েছে সেকেন্ড ট্রাইয়ে, থার্ড ট্রাই সেটা জি। দেখার দরকার নেই। জাস্ট যেটা হাইফেনে আছে সেটা আবার ট্রাই করেন থার্ড ট্রাই, যদি আপনার সময় হয়। 3বার জি পর্যন্ত স্যার। ট্রাই করতে পারবেন। এরপর যখন ট্রাই হয়ে গেল, আর কিছুক্ষণ সময় আছে, আপনাকে কি করতে হবে, ওই মার্কশিট মানে কয়টা হাইফেন আছে বাকি, যদি আপনি দেখেন যে আমার হাইফেন বাকি আছে হচ্ছে 20টা, তার মানে আপনার 80টা পূরণ হয়ে গেছে, তাই না? জি। এবার আপনি ওই মার্কশিটে এই যে কলম আছে, এই কলম জি এভাবে স্যার। আছে, আপনি উল্টো দিক দিয়ে ধরেন। উল্টো দিক দিয়ে ধরে গণেন না, আর আপনি সিধা দিক দিয়ে এই ওই মার্কশিটে বৃত্ত গণনা করতে যাবেন না। এইভাবে আপনি বৃত্ত গণনা করতে হবে দ্রুত, কয়টা পূরণ করলেন, আসলে 80টা পূরণ করেছেন কিনা এটা আপনি চেক জি করতে স্যার। পারেন, যে প্রশ্নের সাথে 80টা হয়েছে কিনা অ্যাকচুয়ালি। এটা করাটা জরুরি না, যদি সময় থাকে করলেন, না করলে না। আচ্ছা, ওই জি স্যার। মার্কশিটে বৃত্ত গণনার সময় কলমের ক্যাপ লাগিয়ে নিন প্রয়োজনে, যেন ভুলক্রমে ওই মার্কশিটের অপ্রয়োজনীয় অংশে আঁচড় না লেগে যায় কলমের। এরপরে হচ্ছে পরামর্শ 5, পরীক্ষার শেষ 5 থেকে 10 মিনিট, এটা আপনার পাশ ফেল তৈরি করে অনেকের। সর্বশেষ 5 থেকে 10 মিনিট, কমপক্ষে 3 মিনিট রিভিশন করার জন্য বরাদ্দ রাখুন। এই সময় সতর্ক থাকুন, কেননা পরিদর্শক আপনার দিকে নজর রাখছেন। রিভিশন বলতে আপনি সঠিকভাবে রোল নম্বর পূরণ করছেন কিনা, এটা আপনাকে তো প্রথমেই দেখতে হবে। জি আপনি স্যার। যখনই ওই মার্কশিট পেলেন তখনই সঠিকভাবে রোল পূরণ করেছেন কিনা, বা আপনার ওই মার্কশিট এবং প্রশ্নের মধ্যে আহ, অমিল আছে কিনা, সেট কোড সিরিয়াল নাম্বার ঠিক আছে কিনা, বা আপনার প্রশ্নপত্র ছেঁড়া কিনা, বা ওই মার্কশিট ছেঁড়া কিনা, ওই মার্কশিটের মধ্যে প্রিন্ট মিস্টেক আছে কিনা, ওই মার্কশিট ঝাপসা কিনা, ওই মার্কশিট এর মধ্যে আলাদা কোনো কালি লেপ্টে আছে কিনা, মানে ফ্রেশ না হয়ে ত্রুটিপূর্ণ ওই মার্কশিট হলে আপনি চেঞ্জ করে নেন, যে স্যার এটা আমি নিব না, আমাকে আরেকটা দেন, প্রবলেম আছে। জি প্রশ্নও তাই স্যার। কিনা, ছেঁড়া বা অন্য কোনো কিছু প্রথমেই চেঞ্জ করে নেবেন। আচ্ছা, যারা 80টির উপরে পূরণ করেছেন তারা পাশ করবেন, শতভাগ নিশ্চিত থাকুন। এই পদ্ধতিতে যদি 80টা পূরণ করেন, ফেল করার কোনো কারণ দেখছি না। আর যারা 70-র উপরে পূরণ করেছেন, 70, 75 এরকম, তারা পাশ করবেন মোটামুটি নিশ্চিত থাকুন। এবং যারা 65-র উপরে পূরণ করেছেন তারা পাশ করবেন অনুমান করা যায়। 65 থেকে 70-এর মধ্যে পূরণ করেছেন, তারা পাশ করবেন এটা অনুমান করা যায়, কিন্তু জোর গলায় বলা যায় না আপনি পাশ করবেন। কারণ আপনি যেটাকে 100% শিওর ভাবছেন, হয়তোবা সেটা ভুল করে আসছেন। কারণ হুম। আপনি খুব চাপ নিয়ে দ্রুত পরীক্ষা দিচ্ছেন, আপনি 100% শিওর ভাবছেন, 100% শিওরের মধ্যেও 10টা ভুল হয়ে যেতে পারে। তাহলে 65 65 যদি পূরণ করেন, কেউ 65 পূরণ করে যদি মনে করেন 12টা যদি ভুল হয়, 65 পূরণ করে যদি 12টা ভুল হয়, তাহলে 12টা 65 থেকে মাইনাস করলে 53, আর এইদিকে জি আবার স্যার। 3 মাইনাস হবে, তাহলে 50, মাইনাস হবে। একেবারে কাটায় কাটায় 50 পাবেন। কিন্তু যদি আপনি 64টা পূরণ করে 12টা ভুল করেন, তাহলে কিন্তু আপনার 50-এর নিচে নম্বর নেমে আসবে। বুঝতে জি পারলেন? স্যার। বা 65টা জি পূরণ স্যার। করে 13টা যদি ভুল করেন, তাহলে আপনার 50-এর নিচে নেমে আসবে। তার মানে হুম। 65 পূরণ করাটা কি যুক্তিসঙ্গত না, অন্তত মিনিমাম 70 পূরণ করতে হবে, তাহলে আপনি সেফ জোনে থাকবেন। তাই মোটামুটি পাস নিশ্চিত। আর 80টা পূরণ করলে 100% নিশ্চিত, সেটা বলছি। তাহলে টার্গেটেড নম্বর হচ্ছে 80, এর থেকে বেশিও করা যেতে পারে। আমি পূরণ করেছিলাম 88, 88টা, 2টা মাত্র ভুল হয়েছিল আমার। যারা 50টির কম পূরণ করেছেন, তারা রিভিশন না দিয়ে, মনে করেন যে আপনি আর 5 বা 10 মিনিট সময় আছে, আপনি দেখলেন যে আপনার মাত্র 50টা পূরণ করা আছে, আর 50টাতে হাইফেন লেগে আছে। এখন কি অবস্থা? আপনি 50টা পূরণ করেছেন মাত্র 50 বা 55 মিনিটে, আর মাত্র 5-7 মিনিট সময় আছে, বা 10 মিনিট ম্যাক্সিমাম সময় আছে। তাহলে আপনি হুম। যে কেমন প্রস্তুতি নিয়েছেন সেটা তো অনুমান করা যাচ্ছে। কারণ শেষ সময় আপনি হয়তো বা ফাইনাল টেস্টের আশায়
যারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন তাদের কথাই বলছি, অনেকে আমার কাছে প্রকাশ করেছেন স্যার কিছুই পড়িনি, আপনার এই ফাইনাল টেস্ট মানে ফাইনাল টাচ নোটটাই আমাদের ভরসা। ভরসা করতে পারেন, কিন্তু প্রস্তুতি যদি ডিপ না হয় বার কাউন্সিল কিন্তু পাশ করাটা আসলেই টাফ। ভাগ্য ভালো থাকলে এভারেজ প্রস্তুতি তো পাশ করা যায়, কিন্তু একেবারে প্রস্তুতি নেননি এইটা গুলি খাইয়ে দিলেও কিন্তু পাশ হবে না আপনার যদি জ্ঞান না থাকে। কারণ আমি এখানে কি লিখেছি এটা আপনার বুঝতেই পারবেন না, কারণ মুখস্থ করে কিন্তু আইন বোঝা যায় না, বুঝতে হবে হুম, আপনাকে। তার মানে ফাইনাল টাস্ক তাদের জন্য কাজে লাগবে যারা আমার মূল নোট আগে থেকে নিয়েছে, বা আমার ভিডিও যারা ফলো করে, অথবা কোনো গাইড কমপ্লিট করেছে, অথবা বিআর অ্যাক্ট কমপ্লিট করেছে। তার মানে তাদের যাদের প্রিপারেশন মোটামুটি ভালো তাদের জন্য ফাইনাল টাস্কটা আরো কি হেল্পফুল হবে। যেমন করোনার টিকা ছিল প্রথমে দুইটা, দুইটা ডোজ, তারপরে আরেকটা দিল বুস্টার ডোজ। বুস্টার ডোজ হচ্ছে আমার ফাইনাল টাস্ক। যাদের আগের টিকা নেওয়া আছে দুইটা তাদের বুস্টার ডোজে কাজ হবে, দিতে হয়। আর যাদের আগের ডোজ নেওয়া নাই মানে প্রিপারেশন একেবারেই নাই, জিরো, তাদের এই বুস্টার ডোজ লাগবে না, দিয়ে কাজ হবে না। একেবারে ক্লিয়ার কথা। তারপরেও ভাগ্য, যারা ফর্ম ফিল আপ করেছেন ভাগ্যের আশায়, বা এবার দিই পরীক্ষা কেমন হয় হোক, সময় নাই, চাকরি করি, অন্যান্য বিষয় আছে, বা সবে মাত্র পাশ করেছি, ইন্টিমেশন দিয়েছি, 6 মাস পূরণ হয়েছে সবে মাত্র, প্রস্তুতি নেওয়ার সময়ই পাইনি, এই টাইপের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা লাক, লাক ফেভার করলে ভালো। না হলে আবার একটা এক্সপিরিয়েন্স হলো, পরীক্ষার হলের যে প্রেসার, পরীক্ষার হলের যে খেলা, সেই খেলার একটা অভিজ্ঞতা হলো, সেটাও খারাপ কিছু না। তারা রিভিশন না দিয়ে প্রশ্ন না দেখে আরো 20 থেকে 30টি বৃত্ত ইচ্ছা মতো পূরণ করে ফেলুন। এ এক্ষেত্রে পাশের সম্ভাবনা 10%, মানে খুবই কম। 50টির কম পূরণ করেছেন, 40টি পূরণ করেছেন, 5 মিনিট সময় আছে। আপনি 20, 30, 40টা প্রশ্ন দূরে ফেলে দিয়ে খালি বৃত্ত পূরণ করতে থাকুন। মনে করেন কোনোটা ক করলেন, কোনোটা খ করলেন, কোনোটা গ করলেন, পরপর দুইটা গ ঘ করলেন, মানে আপনার ইচ্ছা মতন যদি লাইগা যায়। কারণ আপনি যদি প্রশ্ন পড়তে যান 5 মিনিট চলে যাবে, আপনি 10টা পূরণ করতে পারবেন না। শেষে দেখা যাচ্ছে যে আপনি 50, 60টি পূরণ করতে পারেননি, মানে 60-এর নিচে পূরণের সংখ্যা। আর আগে যে আপনি 50টি পূরণ করেছেন, বা 50টির কম 40টা বা 45টা পূরণ করেছেন, এই 45টা হয়তো বা আপনি 100% শিওর না, আন্দাজের উপরে পূরণ করেছেন। তাহলে যেহেতু আপনি 45টা বা 40টা আন্দাজি বা অনুমানের ভিত্তিতে পূরণ করেছেন, সেই ক্ষেত্রে আপনার এই রিস্ক নিতে হবে, মানে না দেখে পূরণ করে অন্তত 80 পর্যন্ত পৌঁছে যান আপনি। 40 আরো 40টা পূরণ করে দেন চোখ বন্ধ করে। চোখ বন্ধর অর্থ হচ্ছে প্রশ্ন না দেখে শুধু ওই মার্কশিট পূরণ করে যান। তাও অন্তত বলা যাবে যে হ্যাঁ, অনেকটা লটারির মতন। লটারি কি, আপনি যদি একটা লটারি কাটেন আপনার পুরস্কার পাওয়ার সম্ভাবনা কম, আপনি যদি 1000টা লটারি কাটেন পুরস্কার পাওয়ার সম্ভাবনা কি বেড়ে যাবে না? লাইনে আছেন জি কে? স্যার। জি স্যার। তো তার মানে আপনি 40টা পূরণ করেছেন, নিশ্চিত তো ফেল। 40টা পূরণ করলে কি আর 5 নম্বর পাওয়া যাবে? পাওয়া যাবে না, 50 পাওয়া যাবে না। না। কিন্তু যদি জি আপনি স্যার। ওই যে আহ, প্রশ্ন না দেখে ওই মার্কশিট যদি 80টা পূরণ করেন, আপনি লটারির টিকিট বেশি কাটলেন না? তো সেখান থেকে তো জি র্যান্ডমই স্যার। কিছু আপনার সঠিক চলেও আসতে পারে, সেক্ষেত্রে পাশের সম্ভাবনা 10 ভাগ বাড়তেই পারে। এই পরামর্শ আমি দিয়েছি, আপনারা মিলিয়ে নিতে পারেন। আর যারা ভালো উত্তর দিয়েছেন মেধাবী স্টুডেন্ট তাদের জন্য হয়তো এগুলো খুব একটা কাজের না, তবে কিছুটা কাকতালীয় ভাবে আপনাদের পদ্ধতির সাথে মিলেও যেতে পারে। এটা আমার গবেষিত পদ্ধতি, আমি নিজে অ্যাপ্লাই করে অনেকগুলো এমসিকিউ পরীক্ষা দিয়েছি, এবং প্রায় পরীক্ষাতে আমি এমসিকিউ পাশ করতে পারতাম। পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে যত দ্রুত সম্ভব আমার হোয়াটসঅ্যাপ নম্বর, যে নম্বরে আপনারা গ্রুপে আছেন, এই নম্বরে প্রশ্নটির একটি স্পষ্ট ছবি বা পিডিএফ সেন্ড করুন, তাহলে আমি যত দ্রুত সম্ভব সমাধান করে সঠিক উত্তরগুলো জানিয়ে দেব। তো এখানে এবার অবশ্য এই অপশনটা দরকার হচ্ছে না, কারণ এবার আমি ঢাকাতেই থাকছি, কোনো কেন্দ্রের সামনেই থাকবো। কেন্দ্র থেকে বের হলে আমি সঙ্গে সঙ্গে কি পাচ্ছি, প্রশ্ন পেয়ে যাব, এবং রিয়েল প্রশ্ন সলভ করে কারো না কারো কেন্দ্রের সামনে তো আমি থাকবোই। তার মানে এই পিডিএফটা এবার দেওয়ার দরকার হবে না। তাহলে আজকের যে টিপস সংক্রান্ত প্রশ্ন মানে আলোচনা এখানেই শেষ। এবার জি স্যার। আপনাদের যদি কারো আর প্রশ্ন থাকে এই টিপস সংক্রান্ত প্রশ্ন করতে পারেন। প্রশ্ন না করলে আমি ক্লাস শেষ করে দেব, এবং সমস্যা সমাধান যে টুকু সেইটা আমি কি করব, আপনারা আগামী কালকে 8টা পর্যন্ত আমাকে মেসেজ করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে কার কোন জায়গায় প্রবলেম আমাকে পেজ নম্বর বলবেন, কোন নোটের কত নম্বর পেজের কোনটা সমস্যা, এইটা আপনারা কি করেন প্রয়োজনে খাতায় লিখেন, একটা পেজে লিখে ছবি তুলে পাঠিয়ে দেন। সেই সমস্যাগুলো আমি অডিও কলে হয়তোবা
কল করে জানিয়ে দেবো, এবং একই সমস্যা একাধিক ব্যক্তির হলে আমি প্রয়োজনে মডেল টেস্টের আগে সন্ধ্যাবেলা আর একটা ক্লাস নিব, বা বিকেলে আমি একটা ক্লাস অ্যারেঞ্জ করতে পারি আগামীকালকে সমস্যার সমাধানের জন্য। এত যেহেতু 12:30 বেজে গেছে, আমি আর ক্লাসটি কন্টিনিউ করছি না। প্রয়োজনে আমি আচ্ছা। অন্য দিনও সমস্যার সমাধান ক্লাস নিতে পারবো। যেমন আগামীকাল যদি মডেল টেস্ট নিই, মডেল টেস্ট শেষ করার সঙ্গে সঙ্গেই তো আমি আবার কিছুক্ষণ পরেই 5 মিনিট পরে সলিউশন দিয়ে দেবো, এবং হয়তো বা আরো 20 মিনিট পরে কি রেখেছি, সলিউশন ক্লাস লিখেছি। মডেল টেস্ট ওয়ানের সলিউশন কালকেই হবে, সলিউশনের মধ্যে দিয়েও আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তো এইভাবে আমরা যদি 4টা মডেল টেস্ট কমপ্লিট করি, ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তারপরে ঢাকায় তো মডেল টেস্ট আরো 2টা দেওয়ার সুযোগ আছে। আবারও বলছি, ঢাকায় সরাসরি মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে। মডেল টেস্টের পরে সরাসরি প্রবলেম সলভিং ক্লাস থাকছে আমার সম্মুখে। আমি নিজে দেখতে পাচ্ছি আপনারা কলম কি ব্যবহার করছেন, ওএমআর শিট পূরণ করছেন কিভাবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ওই বৃত্ত যে পূরণ করছেন সেটা সঠিকভাবে পূরণ করছেন কিনা, না বাইরে চলে যাচ্ছে, না ফাঁকা থাকছে, এবং আমি যে পদ্ধতি আজকে শিখালাম এগুলো ফলো করতে পারছেন কিনা, ফলো করেন আর না করেন আপনার পারফরমেন্স ভালো হচ্ছে কিনা। এগুলো ফলো করে যদি পারফরমেন্স ভালো হয় তো ভালো, এগুলো ফলো করেও যদি পারফরমেন্স খারাপ হয়, কিভাবে পারফরমেন্স ভালো করা যায়, আপনাকে আর কি বুদ্ধি দেওয়া যেতে পারে, কি টেকনিক শেখানো যেতে পারে, সেটা চেষ্টা করব আমি। আর এই পদ্ধতি ফলো না করার কারণে যদি আপনার পারফরমেন্স খারাপ হয়, আপনি এই পদ্ধতি অবশ্যই ফলো করে দেখতে পারেন, অন্তত আমার মডেল টেস্ট গুলোতে। একজন প্রশ্ন করেছেন প্রশ্নতে দাগ দেওয়া যাবে, হ্যাঁ ছোট ছোট প্রশ্নতে দাগ দেওয়াই যেতে পারে। আপনি অপশনে দাগ দিলেন না, প্রশ্নের কোনায় দাগ দিলেন, প্রশ্নের নম্বরে দাগ দিলেন। তবে হ্যাঁ, এখানে আপনি যখন দাগ দিচ্ছেন, ওই যারা ডিউটি দিচ্ছে তারা এসে যদি নিষেধ করে, তখন আর প্রশ্নেতে দাগ দিতে পারবেন না। তবে আপনি পেন্সিল নিয়ে যেতে পারেন, প্রশ্নে দাগ দেওয়ার জন্য পেন্সিল নিয়ে যেতে পারেন। তবে না, পেন্সিল নিয়ে যেতে আমি নিষেধ করছি, কারণ আপনি একবার কলম হাতে নেবেন একবার পেন্সিল নেবেন, টাইম নষ্ট হবে। আপনি কলম দিয়ে দাগ দিবেন। আমি তো দাগ দিয়েছি প্রশ্নপত্রে। যদি আপনাকে প্রশ্নপত্রে দাগ দিতে না দেয়, সেক্ষেত্রে পদ্ধতিতে আপনাকে অ্যাডাপ্টেশন নিয়ে আসতে হবে হয়তোবা। তখন আপনাকে ওএমআর শিট লক্ষ্য করতে হবে যে কোনটি পূরণ করলেন কোনটি পূরণ করলেন না। তারপর আপনি হাইফেন না দিলে একটা ছোট ডট বা ফোঁটা দিতে পারেন, যেটা চোখে খুব একটা বোঝাই যাবে না যদি সেটা বলে। তবে দাগ দিলে তো খুব একটা আহামরি সমস্যা হওয়ার কথা না। আপনি অপশনে দাগ দিলেন না, জাস্ট প্রশ্নে দাগ দিলেন। যখন কেউ এসে নিষেধ করলো, তখন আপনি আর এই কাজটি করলেন না, তবে নিষেধ করার কথা না। আর এটার জন্য আপনি প্রশ্নে ছোট করে দাগ দিচ্ছেন বলে আপনাকে মানে সাইলেন্টলি এক্সপেলও করবে না, নীরবে এক্সপেলও করবে না, এক্সপেল করার কোনো কারণে নাই। তো আবারও বলছি যে আপনারা সবাই মডেল টেস্ট দিবেন। হ্যাঁ, আপনাদের জন্য ঘোষণা, কেউ যদি পরপর 2টি মডেল টেস্ট মিস করে, আবারও বলছি, আপনাদের মধ্যে আমার যারা স্টুডেন্ট আছেন মেন ব্যাচ এবং রিভিশন ব্যাচের, তারা কেউ যদি পরপর 2টি মডেল টেস্টে অনুপস্থিত থাকেন, তাদের তৃতীয় এবং চতুর্থ মডেল টেস্ট এর জন্য আর সুযোগ দেওয়া হবে না, মানে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। পরপর 2টি মানে 1 এবং মডেল টেস্ট 1 মডেল টেস্ট 2 যদি কেউ 2টি মিস করেন, একটি মিস করলে সমস্যা নাই। তো যদি 2টি মিস করেন, তাহলে মডেল টেস্ট 3 এবং 4, 5 এবং 6 মানে পরের মডেল টেস্ট গুলো দেওয়ার সুযোগ দেওয়া হবে না, গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে এবং তাকে কোনো সাপোর্ট দেওয়া হবে না আর। তো আজকের আলোচনা এতটুকুই। আগামীকালকের পরীক্ষার আগে বিকেল মানে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত প্রশ্ন করতে থাকলে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জুথি আপু, কি বলতে চাচ্ছেন বলেন। হ্যাঁ স্যার, আমাদের কি পরীক্ষা হলে হাত ঘড়িটা নিতে দিবে? আমি তো হাত ঘড়ি নিয়ে গেছি, হাত ঘড়ি তো নিয়ে যাওয়ার আমাদের কোনো সমস্যা নাই। এখানে যে ইনস্ট্রাকশন আছে, হ্যাঁ, এখানে যে ইনস্ট্রাকশন দিয়েছে, ডার্কেন দা সার্কেল কমপ্লিটলি, আপনাদের অ্যাডমিট কার্ডে তো আছেই, ক্লাসও শেষের দিকে। অনেক এক্সাম গুলোতে হাত ঘড়িটা আবার এলাও করে না। আমরা আমার গতবার আমি পরীক্ষা দিয়েছিলাম,